সবাই আসলে এক্সপিরিয়েন্স লোকজন চাচ্ছে, এখন আরো বেশি পরিমাণে চাচ্ছে। ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় যে ইন্টার্নশিপ বলেন বা একটা প্রোডাক্ট বানানো বলেন, এই টাইপের জিনিসপত্রের ভিতরে কিভাবে ঢুকতে পারে। শুধু ভার্সিটিতে পড়ে তো আসলে জানা সম্ভব না যে কিভাবে প্রোডাকশন গ্রেডের একটা অ্যাপ্লিকেশন কাজ করে, প্রোডাকশন একটা অ্যাপ্লিকেশনে কি ধরনের ইস্যু অ্যারাইজ করে, কি ধরনের ইনসিডেন্স হয়, এটা কিন্তু আপনি আসলে মুখে বলে বা বইতে পড়ে এজুম করতে পারবেন না, ওইটা যদি আপনি ফেস না করেন। আজকে যে সিনিয়র আছে সে তো আসলে মারা যাবে, সে তো বুড়ো হবে, মানে আপনি যে আলটিমেটলি সব অটোমেট করতে পারবেন না, এটা প্র্যাকটিক্যাল না। আজকে আমাদের সাথে আছেন নাহিদ বিন আজহার, যিনি 15 বছরেরও বেশি সময় ধরে পিএইচপি ইকোসিস্টেমে কাজ করছেন। জুলস ল্যাবস, ইজি জবস, রিভিউ এক্সপো এর মতো একাধিক স্টার্টআপে কো-ফাউন্ডার হিসেবে ছিলেন এবং 2019 সালে ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড জিতেছেন। আজকের আলোচনাটা হবে এআই এর এই যুগে একজন ফ্রেশার বা জুনিয়র কিভাবে শুরু করবে সেটা নিয়ে। একটা ফ্রেশার বা ইভেন মিড লেভেলের যার 1 বছর 2 বছর কাজ করার এক্সপিরিয়েন্স আছে, সে যখন কোনো একটা ইন্টারভিউতে যায়, তার কাছে আপনি আসলে কি এক্সপেক্ট করেন? এখন সিনারিওটা হচ্ছে আপনার একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখা যায় যে একজন জুনিয়রের কাছ থেকেও চাই যে একটু ফুল স্ট্যাক বিহেভিয়ারে থাকুক, আমি যেন একটা জুনিয়রকে দিয়েও ছোটখাটো একটা প্রজেক্ট উঠিয়ে ফেলতে পারি। আজকের এপিসোডে আমরা কভার করছি কেন শুধু প্রম্পট লিখতে জানাটা আর কোনো স্কিল না, কোম্পানিগুলো এখন জুনিয়রদের কাছ থেকে কি এক্সপেক্ট করছে, সিজিপিএ আসলে হায়ারিং এ কতটা ম্যাটার করে, আর আগামী 2-3 বছরে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে যেই 3টা জিনিস এখনই শুরু করা দরকার। আপনি ক্যারিয়ারের যে স্টেজেই থাকেন, ফ্রেশার হন বা এক্সপিরিয়েন্সড, এই এপিসোডের আলোচনাগুলো আপনার ক্যারিয়ারে ফেলতে পারে কিছু ভালো ইম্প্যাক্ট। তো চলুন শুরু করা যাক। আমি গতকাল রাতে আপনার ফেসবুকের একটা পোস্টে কমেন্টের ভিতরে দেখলাম একজন স্টুডেন্ট বলতেছে যে কিভাবে পড়াশোনা না করে 6 ডিজিটের চাকরি বাকরি পাওয়া যায়। এটা শুনে আপনার দুঃখ হাসি আসতে পারে, বাট আমার কাছে মনে হয় যে ওর একদিক দিয়ে লজিক ঠিক আছে। কারণ আপনি এখন কারোর কাছে যদি জিজ্ঞাসা করেন, সে বলবে এখন তো কোডিং করার দরকার নেই, এটা তো হাওয়ায় হাওয়ায় হয়ে যায়, প্রোগ্রামিং এর উপর নিড নেই। তাহলে টেকনিক্যালি তো আসলে কিছু না করেই 6 ডিজিটের বেতন আসলে পাওয়া সম্ভব। এটা নিয়ে যদি আপনি শুরুতেই বলতেন। থ্যাংক ইউ ভাই, প্রথমে একটা মানে দারুণ একটা প্রশ্ন করলেন আর কি। সেম জিনিস আমি নিজেও ফেস করতেছি আর কি, বিশেষ করে আমাদের যারা জুনিয়র আছে তারা যখন কথাবার্তা বলে আর কি, বা আপনি সোশ্যাল মিডিয়া যদি দেখেন যে ওকে এখন তো আসলে শিখতে হচ্ছে না, এখন পরিশ্রম করা লাগতেছে না। সো বিষয়টা এরকমের যে এআই আসার ফলে আপনি একটা ইনহেরিটেন্স দিয়ে একটা ওয়ার্ক ফ্লো তৈরি করবেন, ওরা বলবে যে তুমি কোড করো, তারপর এই কোডটাকে তুমি পুশ করো, তুমি ডিপ্লয় করে দাও, দেন মার্কেটিং এজেন্টের সাথে কানেক্ট করে দেবেন, তুমি মার্কেটিং করে দাও, এরপর তুমি ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে দেবেন, বাস অটোমেটিক্যালি ওয়ার্ক ফ্লোতে সব হয়ে যাচ্ছে। কিন্তু রিয়েলিটি আসলে এটা না। আচ্ছা, রিয়েলিটি একবারে ভিন্ন। বরঞ্চ আমি এখন যেটা দেখতেছি যে আপনার শেখা কিন্তু আগে থেকে টাফ হয়ে যাচ্ছে। আগে যেভাবে শেখাটা হচ্ছে আপনার খুব সহজ ছিল বা গাইডেড ছিল, আমি হয়তো আমার লাস্ট একটা পোস্টেও বিষয়টা নিয়ে শেয়ার করেছিলাম আর কি, যে আগে আপনি একটা গাইডেড লার্নিং এর ভিতর থেকে গেছেন, যেখানে আপনি জানেন যে আমার এইটা কারিকুলাম, এখানে আমার এই বিষয় এইটা কমপ্লিট করে আমাকে এইটা কমপ্লিট করতে হবে। কিন্তু এআই আসার ফলে কি হয়েছে ভাই, এআই আসার ফলে কিন্তু আপনার কোনো গাইডেড জার্নি নেই বা গাইডেড কোনো লার্নিং নেই, সবকিছু স্ক্যাটার। মানে আপনি একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে বলছেন, ও ওইটার বেসিসে একটা আপনার সলিউশন দিচ্ছে। কিন্তু আপনি যদি শিখতে চান ডেপথে, আপনি দেখবেন যে আপনি শুরু করছেন একটা টপিকে, বাট আপনি কনভারসেশন চালাতে টপিক কিন্তু অন্য জায়গায় চলে গেছে, আপনি জানতেছেন না যে আসলে টপিকটি কোথায় গিয়ে শেষ হয়েছে। সো এই যে জায়গাটা কিন্তু আসলে শেখার জন্য খুবই খারাপ একটা সিনারিও। আবার যদি দেখেন, এখন যেহেতু আমরা বললি আমার কাছে রিসোর্স খুব কাছে এবং খুব সহজে অ্যাক্সেস করতে পারতেছি, অপশন বেশি থাকলে মানুষজনের একটা সহজাত প্রবণতা হচ্ছে সে খারাপ প্রসেস করে। ঠিক আছে, দেখবেন যে যারা হচ্ছে আপনার যে অনেক বাসা গোসা করে কোনো জিনিসপত্র কেনে, ওই জিনিসের সময় তার ঠকে, কারণ অপশন বেশি, সে অনেক অপশন থাকার কারণে সে ঠকে যাচ্ছে। তো এইটা একটা সমস্যা। এবং ডোপামিন রিলিজ হওয়ার একটা সমস্যা আছে, যেটা হচ্ছে যে আপনি এই যে রিলস দেখার যে এখন একটা ট্রেন্ড আছে, আপনি চাচ্ছেন যে অল্প সময়ের ভিতরে ব্রেনকে একটু সুখ অনুভব করাতে। এখন আপনার গাইডের যে জার্নিটা আছে, সেই জার্নিটা যদি আপনি দিতে যান, তখন তো আপনাকে অনেক সময় ইনভেস্ট করতে হবে। যে কোনো জিনিসের ডেপথে শিখতে গেলে আপনার সময় ইনভেস্ট করতে হবে, কিন্তু আপনার ব্রেন এখন এত সময় নিতে পারতেছে না। বরঞ্চ সে চাচ্ছে যে আপনি তাকে এমন কিছু দেন সে তাড়াতাড়ি সুখ অনুভব করবে, বাট সে মনে হবে যে শিখছে, আসলে শিখে নাই। তো এই সময়টাই আমার কাছে যেটা মনে হয় যে আসলে শেখাটা কঠিন, এবং আগে যেটা আপনার একটু কম পরিশ্রম বেটার ইনকাম করা যেত, এখন সেটা আপনাকে আসলে এক্স্যাক্টলি আপনাকে শিখেই ইনকাম করতে হবে। এখন আপনার আগের মতো করা যাবে না যে ওকে আমি একটু ছেড়ে দিছি, অথবা আমি শুধু একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানছি আমার হয়ে যাচ্ছে, এই সুযোগটা এখন নাই। বরঞ্চ এখন আপনি যেটা করবেন ইন ডেপথ আপনাকে জানতে হবে।
এই জায়গাটাতে ধরেন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের ভিতরে বা যারা টেকনোলজি বা প্রোগ্রামিং নিয়ে নাড়াচাড়া করে ওদের মাথার ভিতরেও কিন্তু একটা জিনিস ঢুকছে যে আগে তো তাও এটার ভিতরে ঢুকতে হইলে কষ্ট করে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম বলি বা ইভেন ওইটা না শিখেও কেউ যদি ওই যে ও ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট দিয়ে শেখা স্টার্ট করে যে আমি জাস্ট একটা প্রজেক্ট পারবো এবং সেটা শিখতেও তো শুরু তাহলে প্রায় হাতে যেত। এখন তো ওটা কোনো কিছু নাই, আমি জাস্ট কমান্ড দিব হয়ে যাবে, তারপরে কোম্পানিগুলো হায়ার কেন করবে না এবং আমি তাহলে চাকরি কেন পাবো না বা ইন্টারভিউতে যে আমাকে কেন আবার ওই বেসিকের কোশ্চেন জিজ্ঞাসা করতে থাকবে, এই একটা ধরেন দোটানার ভিতরে বসছে। আর ওদের মাথার ভিতরে কিন্তু আবার এটাও ঢুকছে যে এখন তো আর অত ক্যাচালের কোনো কিছু নাই, কমান্ড দিব অ্যাপ হয়ে যাবে, কোম্পানি আমার মাসগুলো বেতন দিবে। এই যে So, এই জায়গাটা আমি মোটামুটি ইন্ডাস্ট্রিতে এই সময়টা ধরে খেয়াল করলাম ভাই। যেটা হয় যে আপনি যদি এআই দিয়ে আপনি একটা জিনিস বানান, প্রতিটা জিনিসের একটা জেনারিক প্যাটার্ন আছে। আপনি যদি বলেন যে আমি একটা ই কমার্স বানাবো, এখন ই কমার্সের একটা ডিফল্ট প্যাটার্ন আছে যে আচ্ছা আমার হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে অর্ডার প্লেস, চেক আউট, রাইট? এবং আপনি হয়তো বা আপনার অর্ডারের লিস্ট দেখবেন, প্রিভিয়াস যে হিস্ট্রি আছে সেটা দেখবেন। এখন আপনি যদি এআই কে এইটা দেন, এটা ঠিক আছে, আগের থেকে এআই এটা বেটার বানিয়ে দিচ্ছে, কারণ ও জেনারেল সিস্টেমটা জানে। কিন্তু যখন আপনার কাস্টম বিজনেস লজিক নিয়ে কাজ করতে হবে, তখন কিন্তু আর জেনারিক সিস্টেম হচ্ছে না। কারণ আপনি যদি দেখেন যে আলিবাবা একভাবে অপারেট করে, ডিফারেন্ট ওয়েতে অপারেট করে অ্যামাজন, আবার দারাজ কিন্তু অন্য মডেলে অপারেট করে। বাংলাদেশে হাজারো ই কমার্স আছে যেটা আবার দারাজের মতো না। এখন আপনার যখন এই যে মানে ভিন্ন ডোমেইন নলেজ থাকতে হচ্ছে আপনার বিজনেসের, এবং বিজনেসের যে নলেজটা, সেই নলেজ সম্পর্কে যদি আপনার ইন ডেপথ ধারণা না থাকে, আপনি আসলে একে কি বলবেন? সো এই জায়গায় হচ্ছে একটা ব্ল্যাক বক্স হোয়াইট বক্স প্রবলেমের অ্যারাইজ হয় আর কি। কারণ আপনি যে কোডটা করতেছেন এটা হচ্ছে আসলে ব্ল্যাক বক্সে থাকতেছে, আপনি জানেন না যে কোডটা কিভাবে কাজ করে, রাইট? আপনি বানাচ্ছেন, আপনি ভিজুয়ালি দেখতেছেন ওকে ঠিক আছে, কিন্তু ভিতরে কি লেখা সেটা আপনি জানেন না। কিন্তু আপনি যখন এই জিনিসটাকে স্কেল করবেন, আপনি যখন এই জিনিসটাকে নিয়ে ফার্দার ইমপ্রুভমেন্ট করবেন, আপনি জানতেছেন না যে ভিতরের কোডটা আসলে কিভাবে আছে। সো শব্দাংশ এআই কে আপনি অতটুকুই দিচ্ছেন যতটুকু আপনি জানেন, রাইট? সো এআই কতটুকু জানে যতটুকু আপনি বলতে পারতেছেন। সো আপনি কম জানেন মানে এআই কম জানতেছে, আপনি ভুল ডিরেকশন দিচ্ছেন, এই ভুল ডিরেকশনে যাবে। এআই ভালো জানে, কিন্তু এআই কোনটা ভালো, ভালো তো ডেফিনেশন নেই। আপনার কাছে এক ধরনের ভালো, আমার কাছে ভিন্ন ধরনের ভালো। একই জিনিস দুইভাবে প্রয়োগ করা যেতে পারে। ধরেন আপনার ওষুধ তো সবই ভালো, এখন আপনার হাড়ের ওষুধ যদি কিডনির জন্য খান সেটা কাজ লাগবে না, তাই না? তো এই জায়গাটা বোঝা যে আমার আসলে কোন জায়গাটায় প্রয়োগ করতে হবে, আর কোন জায়গায় প্রয়োগ করতে হবে, কখন প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে, এই জিনিসটা বোঝার জন্য আপনাকে আসলে ওই স্পেসিফিক সেক্টরের ডোমেন নলেজ লাগবে। এইটা আসলে আপনি ফ্রম নোভায়ার এসে যদি আপনি বলেন আমাকে ই কমার্স বানিয়ে দাও, তাহলে ওই যে একটা জেনারিক ই কমার্স বানাবে। কিন্তু আপনি যদি দাঁড়াদের মতো নিজের একটা বিজনেস গ্রো করতে চান, যেখানে কাস্টম লজিক থাকবে, কাস্টম বিজনেস প্ল্যান থাকবে, সেটা আসলে আপনি ওইটার সম্পর্কে বিস্তারিত না জানিয়ে দিতে পারবেন না। তাহলে কি এখন এই 2026 এর এখন আমরা মে মাসে আছি, মে মাসের 15 তারিখ আজকে আমরা রেকর্ডিং করতেছি। এই সময় এসে কম্পিউটার সায়েন্সে কি পড়া আসলে কোনো যুক্তিকতা আছে কিনা? আবার কম্পিউটার সায়েন্সে ধরেন পড়া একটা জিনিস, আর একটা বিষয় হচ্ছে যে প্রোগ্রামিং শেখা বা আদে ওই যে একটা কমন জিনিস তৈরি হয়েছে যে প্রোগ্রামিং শেখার আসলে কোনো প্রয়োজনীয়তা আছে কিনা বা প্রোগ্রামিং শিখে কোনো লাভ আছে কিনা। কারণ সবকিছু তো অটোমেটিক্যালি হয়ে যায়। আপনার কাছে কি মনে হয়? আপনি নিজে কম্পিউটার সায়েন্সে পড়ছেন 15 বছরের বেশি সময় ধরে, নিজে এখনো আপনি সিটিও হওয়া সত্ত্বেও ফাইন্যান্সিয়াল তো আপনার কাছে কি মনে হয়? এটাও একটা মানে এই সময়কার আমার মনে হয় ট্রেডে একটা কোশ্চেন, এবং আমি নিজেও এই কোশ্চেনটা কিছুদিন আগে মনে হয় মাস 2 আগে বলছিলাম যে এখন কি সিএসসি তে পড়াটা আসলে অর্থিত হবে কিনা। ঠিক আছে, মানুষ যেভাবে আপনার এআই নিয়ে হাইপ তৈরি করছে যে এখন তো লাগতেছে না। আমার কাছে মনে হয় সিএসসি তে পড়া এখন বিগত সময় থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার বিবিএ এর মতো সিএসসি কিন্তু একটা সময় বেশ হাইপে চলছে, ঠিক আছে? এবং মানুষজন যেহেতু সিএসসি বা এই ঘরানায় মানুষজন আপনার কম পরিশ্রমে বেশি ইনকাম করতে পারতো, যে কারণে এখানে মানুষজনের আসার একটা প্রবণতা ছিল। সো প্যাশন না থাকা সত্ত্বেও অনেকে সিএসসি পড়তো, কারণ হচ্ছে এই সেক্টরটা বেতনের স্কেল ভালো, সুদে বেশি, লাইফ স্টাইল সুন্দর, এই কারণগুলোতে আর কি। সো আমার মনে হয় যে ওই জায়গাটা এখন হচ্ছে আপনার নষ্ট হবে বলতে ওই জায়গাটা আর থাকবে না। এখন যে আসবে সে রিয়েলি জেনে শুনে বুঝে আসবে, এবং যার প্যাশন আছে সে আসবে। এখন সিএসসি পড়া অর্থিত হবে কিনা, এটা হচ্ছে আপনার মূল কোশ্চেনটা ছিল। আপনি দেখেন এই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রির যত জিনিসপত্র দেখতেছেন, অধিকাংশ জায়গাটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড জায়গাগুলোয় ম্যাক্সিমাম অটোমেট হয়েছে দিয়ে, আপনার এই যে এআই দিয়ে।
কিন্তু এখনো অনেকগুলো সেক্টর আছে যে জায়গাগুলো বর্তমানে কাজ করার স্কোপ আছে, সামনে যে জিনিসগুলো বুম করবে। লাইক আপনি যদি বলেন যে আইওটি, আপনি যদি বলেন এমবেডেড প্রোগ্রামিং, আপনি যদি বলেন রোবোটিক্স, আপনি যদি বলেন যে লো লেভেল প্রোগ্রামিং, ঠিক আছে, বা আপনার বিজনেস অটোমেশন নিয়ে যদি আপনি কাজের কথা বলেন, এই জায়গাগুলো কিন্তু এখনো ফাঁকা। সো প্রোগ্রামিং অবশ্যই লাগবে, এবং আমি যে জায়গাগুলোর কথা বললাম এই জায়গাগুলোয় আসলে পার্টিকুলারলি প্রবলেম সলভিং এর অনেকগুলো জায়গা আছে। প্রোগ্রামিং, আমরা আগে যেটা ভাবতাম যে প্রোগ্রামিং মানে হচ্ছে আমি কিছু সিনট্যাক্স জানা, কিছু কোড জানা, আমি তার সুন্দর গুছিয়ে কোড লিখলাম, এটা প্রোগ্রামিং। কিন্তু এইটা আগেও প্রোগ্রামিং ছিল না, ওটা এখনো প্রোগ্রামিং নাই, সামনে এটা আসলে প্রোগ্রামিং থাকবে না। প্রোগ্রামিং হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছ থেকে তার প্রোগ্রামটা বুঝে সেটার সাথে টেকনোলজি কানেক্ট করতে পারা, এবং সেটা কোড দিয়ে করেন আর সেটা মাথার নিজের লজিক দিয়ে করেন। ধরেন আপনি মাথায় লজিক সাজিয়ে ফেলছেন, এরপর কিন্তু আপনি জুনিয়রকে বুঝিয়ে দিলেও সে কোড করে এটাকে সলভ করতে পারবে। সো কোড করাটা আসলে কখনোই বড় কোনো প্রবলেম ছিল না, যা আমি কোড করতে পারি। অলওয়েজ প্রবলেম ছিল আপনি কি ওটা থিঙ্ক করেন। সেটা আগেও যেমন সেটা ডিমান্ড ছিল, সেটা এখন ডিমান্ড আছে, সেটা সামনে ডিমান্ড থাকবে। অর্থাৎ একটা নন টেক জিনিসকে টেকের সাথে যে কানেক্ট করতে পারার যে জায়গাটা, আপনি ব্রিজ হতে পারার যে জায়গাটা, সেটা জরুরি। সো হ্যাঁ, আগে অনেক মানুষ শুধু কোড করেই জীবন চালিয়ে নিছে, ওই জায়গাটা এখন হয়তো থাকবে না। এখন আপনাকে বেটার কমিউনিকেট করতে হবে, বেটার থিঙ্কিং করতে হবে, ডিসিশন মেক করার জায়গাটা আপনাকে আরো স্ট্রং হতে হবে। এই জায়গাগুলো না হলে শুধু প্রোগ্রামিং করে হয়তো এখন কাজ হবে না, এটা ট্রু। এই বেটার কোড করতে হবে, বেটার চিন্তা ভাবনা করতে হবে, বা যে জিনিসগুলো আপনি বললেন যে কাস্টমার প্রবলেমটা বোঝা এন্ড দেন ওটা আমি টেকনোলজি দিয়ে এখানে সলিউশন করব, এই জায়গাটাতে মানে অনেক সময় এটা যখন বলা হয় তখন মনে হয় কি যে আমি তাহলে ওইদিকে আগে চিন্তা করবো নাকি আগে নিজে একটা ওয়েব অ্যাপ তৈরি করবো, নিজে হাতে ধরে একটা করবো। আমি দেখলাম যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নিজে একটা এপিআই ডিজাইন করলাম, বোঝার চেষ্টা করলাম ডেটাগুলো কিভাবে আসে, স্টোর বাই কেমনে, ফ্রন্ট এন্ডে লোড হয় কেমনে। এইটা নিজে হ্যান্ডস অন না করে আসলে ওই লেভেলে যাওয়া কখনো সম্ভব না। হ্যান্ডস অন না করে আমার মনে হয় না যে এখন ওই জায়গাটা যাওয়া সম্ভব। বিষয়টা হচ্ছে আপনি ধরেন অ্যালগরিদম, যে আমরা অ্যালগরিদম নিয়ে কাজ করি বা আমরা প্রবলেম সলভিং করি, এখন ম্যাক্সিমাম প্রবলেম সলভিং গুলা অলরেডি সলভ হয়ে গেছে, রাইট? সো যেটা সলভ হয়ে গেছে তাহলে আপনি আবার কেন নতুন করে থিঙ্ক করতেছেন? থিঙ্ক করার কারণটা হচ্ছে আপনার ব্রেন যেন হচ্ছে থিঙ্ক করার ক্যাপাসিটি হচ্ছে অর্জন করতে পারে, তার জন্য ক্যাপাবিলিটি থাকে। সেজন্য আসলে এই জাতীয় পার্টিকুলার প্রবলেম আসলে কি ওয়েতে সলভ করলে ভালো হবে সেটা সে বুঝে। এখন ব্রেন যদি আপনি অনেকদিন ব্যবহার না করেন, দেখবেন যে ছোটখাটো প্রবলেম অনেকজন বোঝেন। আপনি অনেক ইভেন ডেভেলপারও পাবেন, তাকে একটা ছোট জিনিস দিচ্ছেন, সে সলিউশন করতে পারতেছে না। এর কারণ কি? কারণ সে ব্রেনকে ইউজ করে না। সো এখানে আপনি এআই প্রতিটি অ্যালগরিদম জানে, প্রতিটি অ্যালগরিদমের ব্যবহার জানে, কিন্তু কোনটা পার্টিকুলারলি আপনার প্রবলেমকে সলভ করবে সেটার জন্য আপনাকে তো জানতে হবে যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, তাই না? সার্চ তো অনেক ভাবে করা যায়, বাইনারি সার্চ আছে, লিনিয়ার সার্চ আছে। এখন আপনি কোনটা ব্যবহার করবেন? আপনি তো বলতে পারেন না যে বাইনারি ভালো তো লিনিয়ার খারাপ, তাই না? সিচুয়েশন বুঝে আপনাকে ব্যবহার করতে হবে। সো ওই সিচুয়েশন বোঝার জন্য আপনাকে ডেপথ নলেজ লাগবে। আপনাকে ওই ডোমেন নলেজ না থাকলে আপনি আসলে ডিসিশন মেক করতে পারবেন না। সো প্রবলেম সলভিং এটা আসলে কোনো বিকল্প নাই, আপনার প্রবলেম সলভিং করতেই হবে। এখন বিষয় যে জায়গাটাতে হইতেছে যে প্রবলেম সলভিং এর একটা তো হচ্ছে, প্রবলেম সলভিং বলতে আমরা অনেকে বুঝি যে সিপি, যে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করবো। কম্পিটিটিভ প্রোগ্রামিং অবশ্যই ভালো জিনিস, সেটা নিয়ে কোনো প্রকার ডাউট নেই, কিন্তু মেজরিটি মানুষ কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ধৈর্য ধরে লেগে থাকতে পারে। হ্যাঁ, তারপরে দেখা যায় যে আইদার একটা ওয়েব ডেভেলপমেন্ট শিখে অথবা অ্যাপ ডেভেলপমেন্ট শিখে, অনেকে ডেটা সায়েন্সের লাইনে যায়, কেউ হয়তো বা হ্যান্ডস অন মেশিন লার্নিং এর দিকে যাওয়ার চেষ্টা করেন, যে আমি দেখি যে ওইদিকে যাওয়া দেখি না। তো প্রবলেম সলভিং এর তো একটা পার্ট আছে যে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করলাম না, কিন্তু আমি পার্টিকুলার ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম ধরে যে আমি হয়তো বা 2D অ্যারে নিয়ে বেশ কিছু প্রবলেম আমি সলভ করলাম। সো মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে আমি হয়তো কিছু প্রবলেম সলভ করা স্টার্ট করলাম। সেটা অনেক ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়, কেউ চাইলে C++ দিয়ে করে, কেউ পাইথন দিয়ে অনেক ক্ষেত্রে সাবমিট আসলে আলটিমেটলি করা যায়। ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় যে ধরেন কম্পিটিটিভ প্রোগ্রামিং দিকে চাইতে পারবো না, যে ওইটাতে আসলে কোনোভাবে কোপ আপ করতে পারতেছে না, তার জন্য প্রবলেম সলভিং এর প্র্যাকটিসটা সে কিভাবে করতে পারে? মানে ওই অ্যানালিটিক্যাল কোশ্চেন। হ্যাঁ। সো আমি নিজেও কিন্তু প্রোগ্রামিং মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডের না। সো দেখা যায় যে আমার অনেক জুনিয়র আছে যারা আমার কাছে প্রোগ্রামিং শিখতো, ও কম্পিটিটিভ প্রোগ্রামিং করছে, বাট আমি নিজে কিন্তু করি নাই। সো কম্পিটিটিভ প্রোগ্রামিং আপনি যে করতে হবে বিষয়টা এরকম না, আপনাকে প্রবলেম সলভিং করতে হবে। সো প্রবলেম সলভিং এর এখনো অনেক জনপ্রিয় আপনার টুলস আছে, লিডকোড আছে, তারপর আরো বেশ কিছু হ্যাকার র্যাঙ্ক আছে যেখানে আপনি আসলে প্রবলেম সলভিং গুলো করতে পারেন। সো আমার মনে হয় যে বিভিন্ন সেগমেন্টে অন্ততপক্ষে 100 করে হচ্ছে আপনার প্রথম দিকে প্রবলেম সলভিং করা উচিত। এবং এটা নেশার মতো, যারা গেম খেলতে পছন্দ করে এরা কিন্তু প্রবলেম সলভিং করতে পছন্দ করে।
সো আপনি যদি একবার জিনিসটাকে পছন্দ করে ফেলতে পারেন, এআই পারুক বা না পারুক ওটা বিষয় না, আপনার করতে ভালো লাগবে। আর যখন এই ভালো লাগাটা তৈরি হবে তখন আপনি আসলে প্রবলেম সলভ করতে পারবেন, আপনার প্রবলেম নিয়ে কাজ করতে ভালো লাগবে। আমার আসলে সেলিং পয়েন্ট হচ্ছে আমি প্রবলেম কিভাবে সলভ করতে পারি, রাদার দ্যান আমি কিভাবে প্রবলেমকে আপনার কোড লেখি, এটা মেক সেন্স করে না। কোড লেখাটা জাস্ট হচ্ছে আমি কম্পিউটারকে ট্রান্সলেট করে দিচ্ছি, ট্রান্সলেট করে দেওয়াটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে আমি কি ওয়েতে জিনিসকে থিঙ্ক করতেছি। সো ওই থিঙ্ক করার ক্যাপাসিটি বাড়ানোর জন্যই হচ্ছে আপনাকে ডেটা স্ট্রাকচার, আপনাকে অ্যালগরিদম নিয়ে পড়াশোনা করতে হবে। ওই জায়গাটাতে স্টুডেন্ট অনেক সময় একটা জিনিস যেটা বলে সেটা হচ্ছে যে ভাই আমি এখন একটা প্রবলেম নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকবো লিড কোডের মধ্যে, তার চেয়ে বেটার আমি এটা যদি প্লটকে বলি বা চ্যাটজিপিটি কে বলি, ও তো আমাকে ইনস্ট্যান্ট সলিউশন দিয়ে দেয়। হ্যাঁ, এবং সেটা সলিউশন তো আসেও, তাহলে আমি কষ্ট করে এটা শিখবো কেন? তাহলে এই যে আমি বলি ও করে দেবে, সে বলার জন্য তোমাকে বা কেন লাগবে, সেটাই। তাই না? যে এই বলার তো আমি বলতে পারি, এজ এ ধরেন কম্পিউটার কোম্পানির ফাউন্ডার হিসাবে এই বলার আমি বলতে পারি না তবে তুমি করে দাও। কিন্তু আমি তোমাকে হায়ার করছি যাতে তুমি ক্লায়েন্টের অথবা পার্টিকুলার প্রবলেমটাকে অ্যাকনোলেজ করতে পারো, তুমি প্রবলেমটাকে হচ্ছে ভাঙতে পারো, ডিকম্পোজ করতে পারো, প্রবলেমটাকে হচ্ছে তুমি অ্যাবস্ট্রাক্ট করতে পারো, তাই না? যে তুমি কতটুকু কমপ্লেক্সিটি হাইড করবা, কতটুকু তুমি শো করবা, এটা তো হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আমি কিভাবে প্রবলেমটাকে ভাঙতেছি এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আপনি তো একটা কোড চাইলে এক লাইনেও লিখতে পারেন, ধরেন পিএইচপি একটা প্রজেক্ট, আপনি শুধু ইন্ডেক্স অফ পিএইচপি তেও পুরো প্রজেক্ট লিখে ফেলতে পারেন। আবার একই জিনিসকে আপনি বিভিন্ন ধরনের কাইন্ড অফ হচ্ছে আপনার এটাই কি বলে আর্কিটেকচারাল প্যাটার্ন, ডিজাইন প্যাটার্ন, এগুলো দিয়েও করতে পারেন। এবং কেন ডিজাইন প্যাটার্ন লাগবে? সব মানে সব ধরনের ডিজাইন প্যাটার্নের দরকার নেই। কোনো জায়গায় এমবিসি প্যাটার্ন ভালো, তো কোনো জায়গায় এসএমবিসি প্যাটার্ন ভালো। ঠিক আছে, কোথাও আমার হয়তো বা ডিআই ব্যবহার করতে হবে, কোথাও ডিআই ব্যবহার করতে হবে না, দরকার নেই। সো এই যে জায়গাগুলো বোঝা, কোথায় ওভারহেড হচ্ছে কোথায় হচ্ছে না, এইটার জন্য তো আপনার কিছু নলেজ থাকতে হবে। আপনি র্যান্ডম লোককে এনে বসাই দেন না, সে দেখেন যেটা বোঝে কিনা। সেটাই। এবং একটা জিনিস একটু দুঃখের বিষয় আছে, সেটা হচ্ছে যে ধরেন আপনি কিছুক্ষণ আগে একটা জিনিস বলতেছিলেন যে অনেক মানুষজন বিশেষ করে আপনি যাদের সাথে কাজ করছেন লম্বা সময় ধরে, যে সেও হয়তো ইন্ডাস্ট্রিতে 3-4 বছর ধরে কাজ করছে, বাট তাকে হয়তো বা খুবই ছোটখাটো একটা জিনিস বলছেন, সে এখন ওটা চিন্তা করতে পারতেছে না, কারণ গত 1-2 বছর ধরে এই প্লট বলেন বা চ্যাটজিপিটি আসার কারণে আমরা অলমোস্ট অনেক ক্ষেত্রে চিন্তা ভাবনা করে ছেড়ে গেছি, আমরা সিরিয়াস রকম ভাবে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এখন প্রবলেম যে জায়গাটাতে হয়েছে যে ইন্ডাস্ট্রিতে ন্যাচারালি দেখা যাচ্ছে যে একটা লার্জ নাম্বার অফ পিপল দেখা যাচ্ছে চাকরি বাকরি হারাচ্ছে, অনেকের জন্য দেখা যায় যে লে অফ হচ্ছে, চাকরি বাকরি চলে যাচ্ছে। জুনিয়রদের কোশ্চেন নিতেছে যে লোক সিনিয়র সেই তো চাকরি বাকরি হারিয়ে ফেলতেছে, তো আমি আসলে ওখানে যে কেমনি কি করব? এখন ওদেরকে যদি বলা হয় যে না ভাই সিনিয়র ইঞ্জিনিয়ার তো আসলে অনেক সময় দেখা যায় যে নতুন জিনিসপত্র অ্যাডাপ্ট করতে চায় না, সে শিখতে চায় না, সে একটা জায়গার ভিতরে স্টাক হয়ে থাকে, তখন সে আবার বলে যে ভাই তাই সে সিনিয়র হইলো কেন? আপনি আমাদের কি ভূগোল বুঝাইতেছেন নাকি? একটা সিনিয়র লোক এটা যদি শিখতে না পারে আমি কেমনে পারবো? মানে এই যে একটা ফেনোমেনা আছে, ওইটা আপনি কিভাবে এই করবেন আর কি, আপনার পয়েন্ট অফ ভিউটা যদি শেয়ার। আচ্ছা, এখান তো অলরেডি হচ্ছে আপনার যেটা বললেন যে এআই এর কারণে আমাদের হচ্ছে একটা ব্রেন অলস হয়ে যাচ্ছে। এখন আগের মতো আমরা আসলে ব্রেনকে কাজে লাগাতে চাচ্ছি না যে আচ্ছা এটা একটা প্রম্পট দিলেই জিনিসটা সলভ হয়ে যাচ্ছে। আবার চাকরি হারানোর পিছনে সবই যে এআই এর কারণ এটাও আমি এখনো মনে করি না। ঠিক আছে, এর পিছনে আসলে অনেকগুলো প্যারামিটার আছে, এর ভিতরে আমি মনে করি যে হয়তো 20 থেকে 25% রিজন হতে পারে যেটা এআই। ঠিক আছে, সো টেক কোম্পানির একটা কারণ হচ্ছে তারা অনেকে সাপোজ আপনি দেখবেন যে এআই নিয়ে বলতেছে যে চাকরি খেয়ে দেবে, চাকরি থাকবে না, হয়তো বা সে প্রিপারেশন নিচ্ছে, জিনিসকে নর্মালাইজ করার ট্রাই করতেছে। আবার কিছু লোক সে ছাটাই করতেছে, এটা ট্রু, কিন্তু সে এটা ব্লেম দিচ্ছে যে এআই কারণে, ব্লেম না, সে এআই কে বলে এটা বেনিফিট নিচ্ছে। কারণ আপনি যখন বলবেন যে আপনার হাউজের 40% রিসোর্স আপনি হচ্ছে অফলোড করে দিচ্ছেন কারণ হচ্ছে আপনি এআই ব্যবহার করতেছেন, তখন ইনভেস্টরের কাছে জিনিসটা কিন্তু খুবই মানে ফিউচারিস্টিক শোনায় যে ওকে সাবস্ক্রিপশন সেল করা ইজিয়ার হয়, রাইট? ঠিক আছে, সো এই যে জায়গাগুলোর জন্য অনেক করতেছে। সো কেউ করতেছে যে নেক্সট ডে ফায়ার করবে, আগে নর্মালাইজ করে করতেছে, কেউ করতেছে যে সেই দিন দিয়ে বেনিফিট হচ্ছে, আবার একেবারেই যে হচ্ছে না সেটা না, এর কারণে অনেক জায়গায় হচ্ছে আপনার ছাটাই হচ্ছে। সো এর কারণে দুইভাবে ছাটাই হচ্ছে। একটা হচ্ছে এআই ফলে সে আসলেই কিছু জায়গায় আপনার কি বলে রিসোর্সকে কমিয়ে ফেলতে পারতেছে, আর আরেকটা হচ্ছে এর কারণে কোম্পানিগুলো খারাপ অবস্থায় চলে যাচ্ছে। আগে যেভাবে কাজ পেত বা আগের আপনার বাকেট সাইজ যেভাবে ছিল একটা কাজের, সেই বাকেট সাইজটা ছোট হয়ে আসছে। এখন যে কারণে হোক এটা তো আসলে আলটিমেটলি গিয়ে যারা এমপ্লয়ি তাদের উপরে ইফেক্ট করতেছে আর কি। তো
যে লোকগুলো ফায়ার হচ্ছে আপনার কোম্পানির কারণে না, ধরেন কোম্পানি অফলোড করে ফেলছে, আপনি দেখবেন যে এই লোকগুলো আগেও হচ্ছে মানে এআই না আসলেও কোম্পানিটা ক্রাইসিসে বলে এরা এমনিতেই ফায়ার হতো। কারণ ধরেন একটা সময় আপনার ইন্ডাস্ট্রি অবস্থা এত ভালো ছিল, তখন আপনার ইউএসপি কি ছিল কোম্পানিগুলোর জন্য, যে আমার হাউসে 200 এমপ্লয়ি, আমার হাউসে 300 এমপ্লয়ি, সো এমপ্লয়ি দেখানোটা ছিল হচ্ছে কোম্পানিগুলোর জন্য ইউএসপি, ঠিক আছে। বাট এখন কিন্তু ওই জায়গাটা না, এখন ইউএসপি কি, যে আমি সব এআই দিয়ে অটোমেট করে ফেলতেছি। হ্যাঁ, সো এই যে লোকগুলো কমতেছে, এটা কিন্তু একসময় এমনিতেও কমতো, কারণ মানুষজন কিছু সময় হাইপের কারণেও হায়ার করছে। অধিকাংশ কোম্পানিতে আমি যতদূর জানি যে তাদের 20 থেকে 30% পর্যন্ত এমপ্লয়ি বাফার ছিল, এরা আসলে মানে এই এমপ্লয়ি গুলো মোটা থাকে, খুব বেশি ভ্যালু অ্যাড করে না। তো আপনি রাখতেছেন কারণ তখন আপনার বেশি টাকা আছে, আপনি রাখতেছেন। বাট এখন কিন্তু ওই সিনারিও নাই। তো এখন আপনার পুরো ইন্ডাস্ট্রির যে প্যারাডাইম শিফটিং হচ্ছে, একটা ট্রানজিশনের ভিতর থেকে যাচ্ছে। সো এর ভিতরে আসলে কোম্পানি লে অফ হবে, এমপ্লয়ি ছাঁটাই হবে, এগুলো সব ট্রু। নেক্সট আমি আশা করতেছি 1.5 থেকে 2 বছর এই জিনিসগুলো খুবই হবে, বেশিও হতে পারে। কিন্তু এর মানে এটা না যে এই ছাঁটাই হওয়ার পরে আর কিছু নাই, ছাটা হওয়ার পরে এটা বন্ধ হয়ে যাবে এরকম। এইরকম সিনারিও না। যেমন আমি আপনার বলছিলাম যে যখন টেকটনিক প্লেট নড়াচড়ার কারণে আপনার এভারেস্টটা তৈরি হয়, ওই সময়টা কি খুবই একটা টাফ সিচুয়েশন ছিল, ঠিক আছে। ভূমিকম্প হয়েছে আপনার, হয়তো তখন মানুষ ছিল না, কিন্তু যদি প্রাণী থেকে থাকে, এই যে ডাইনোসরের বিলুপ্তি অনেকে বলে যে হয়তো ওই সময় কারণ কিনা জানি না। সো ওই যে টেকটনিক প্লেটের কারণে যে আপনার এভারেস্টটা তৈরি হয়েছে, সময়টা ছিল খুব টাফ। কিন্তু এখন কি হয়েছে, এভারেস্ট হওয়ার কারণে আমাদের এখানে আপনার প্রকৃতি চেঞ্জ হয়ে গেছে, আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, আমরা খুব শান্তিতে বসবাস করতে পারতেছি, শীতের যে তীব্রতাটা এখন নাই, তাই না? সিমিলারলি এই ট্রানজিশনটা আমার এখন এই যে ইসে চলতেছে, আমাদের টেকনোলজি টেক ফিল্ডে চলতেছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি আছে সেখানে চলতেছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে অনেক সময় স্টুডেন্টরা ভাবতেছে যে আমি এখন এটা শেখা শুরু করবো, অনেকে ভাবে যে আমি আজকে শুরু করব, 1 মাস 2 মাস শিখবো, এরপরে যে আমি চাকরি বাকরিতে ঢুকে যাবো। বাট আমি তো দেখি যে কেউ যদি শেখা শুরু করে তার মিনিমাম 6 মাস থেকে 8 মাস খুব একদম মনোযোগ দিয়ে থাকতে হয়। আমি তো দেখি 2 বছর, মানে 1.5-2 বছর এটা তো প্র্যাকটিক্যাল কাজ কাম করে যে কিছু খুঁজে করে, কিন্তু 2 বছর পরে তো চেঞ্জ আসলে আসবে, তখন যদি সে রেডি না থাকে তখন সে কাজ করে না। এবং তখন 2 পার্টেই ঝামেলায় পড়বে, একটা হচ্ছে কোম্পানি আর একটা হচ্ছে এমপ্লয়ি। কারণ আপনার এই যে একটা আপনার ভ্যাকুয়াম তৈরি হয়েছে, যেখানে আপনার দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে না, বা অনেকে ভয়ে ইন্ডাস্ট্রিতে আসবে না। আবার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরও তো কিন্তু আপনার একটা স্কোপের দরকার, তাই না? ধরেন একটা ইন্টার্নশিপ করা বা জুনিয়রকে হায়ার করা। তো এখন কোম্পানিগুলো কি করতেছে, তারা মোস্টলি জুনিয়রকে নিচ্ছে না বা ফ্রেশারকে নিচ্ছে না, কিন্তু আলটিমেটলি ক্ষতিটা কে সম্মুখীন হবে? কোম্পানিগুলোই হবে। কারণ আপনি যদি তাকে আবার ট্রেন আপ না করেন, সে যদি আসলে না জানে, শুধু ভার্সিটিতে পড়ে তো আসলে জানা সম্ভব না যে কিভাবে প্রোডাকশন গ্রেডের একটা অ্যাপ্লিকেশন কাজ করে, তাই না? আপনার প্রোডাকশন একটা অ্যাপ্লিকেশনে কি ধরনের ইস্যু অ্যারাইজ করে, কি ধরনের ইনসিডেন্স হয়, এটা কিন্তু আপনি আসলে মুখে বলে বা বইতে পড়ে এজুম করতে পারবেন না, ওইটা যদি আপনি ফেস না করেন। তো এটার জন্য তো একটা স্টুডেন্ট বলেন, একজন ফ্রেশারকে হচ্ছে ওই জার্নির ভিতর থেকে যেতে হবে, এবং সেখানে কোম্পানিগুলোকেই এগিয়ে আসতে হবে, কারণ ফার্দার আবার এই লোকগুলো তার এখানেই কাজ করবে। আজকে যে সিনিয়র আছে সে তো আসলে মারা যাবে, সে তো বুড়ো হবে, মানে আপনি তো আলটিমেটলি সব অটোমেট করতে পারবেন না, এটা প্র্যাকটিক্যাল না। আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন না সব অটোমেট করা সম্ভব কিনা পৃথিবীর, হবে না এটা কখনোই। সো আলটিমেটলি আপনার লোক লাগবে, দক্ষ লোক লাগবে, আবার দক্ষ লোক তৈরি করারও একটা আপনার ওই ফ্লো লাগবে, সাইকেল লাগবে। সাইকেলের মাঝখানে গ্যাপ হয়ে গেলে এটা 2 পার্টেই হচ্ছে ভুক্তভোগী হবে আর কি। আপনি তো ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে আমার যতটুকু মনে পড়ে যে আপনি চাকরি বাকরি বা কাজকামের ভিতরে ঢুকছিলেন, আমার কাছে যে জিনিসটা মনে হয় ভাইয়া, যে এখন আপকামিং ডেজে নেক্সট 2 থেকে 3 বছরের ভিতরে দেখা যাবে যে ইন্টার্নশিপ বলে যে একটা শব্দ আছে, সেটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে মোস্ট লাইকলি আর থাকবে না। কারণ সবাই চিন্তা করবে যে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় তুমি 1-2টা প্রোডাক্ট বানাও, তুমি 1-2টা সাইকেল রান করে আসো, তারপরে তুমি এখানে এসে আমার এখানে একদম মিড লেভেল দিয়ে শুরু হবে। তোমার আর ওই আসবা 3 মাস 4 মাস ধরে আমি তোমার ইন্টার্নশিপ করাবো, এরপরে তুমি এটা করবা, ওইটা আসলে সম্ভব না। ওইটা সম্ভব তুমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় অথবা ডিপ্লোমা যখন করতেছো তখন তুমি রিমোটলি কোথাও করো বা নিজে একটা প্রোডাক্ট বানাও, নিজে করে এই জিনিসটা করো। সবাই আসলে এক্সপিরিয়েন্স লোকজন চাচ্ছে, এখন আরো বেশি পরিমাণে চাচ্ছে। ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় যারা হায়ার স্টাডি করতে চায় তারা তো একাডেমিকে ফোকাস করবে, কিন্তু যারা চাকরি বাকরি করতে চায় সেকেন্ড ইয়ারে কিন্তু সে বুঝে যায় যে আমি মোটামুটি চাকরি বাকরি আমাকে করতে হবে, রেজাল্টটা তো সুবিধাজনক স্টাইলে নাই। তারা আসলে এই যে ইন্টার্নশিপ বলেন বা একটা প্রোডাক্ট বানানো বলেন, এই টাইপের জিনিসপত্রের ভিতরে কিভাবে ঢুকতে পারে? যেটা আপনি নিজেই বললেন যে কোম্পানিগুলো আস্তে আস্তে ইন্টার্নশিপ নেওয়ার জায়গাটা হচ্ছে আসলে বন্ধ হয়ে যাবে, বা একটা সাময়িক সময় বন্ধ হলেও পরবর্তীতে আবার চালু হবে কিনা এটা আসলে সময় বলে দেবে। বাট হবে নেক্সট কয়েক বছরের ভিতরে হয়তো এই জিনিসটা আগের মতো থাকবে না।
যে লোক হচ্ছে আপনার বুঝে যাবে যে পড়াশোনা বা আমার কাছে এই পড়াশোনার পরে গিয়ে আমি একাডেমিক লাইনে আর কাজ করবো কিনা, লাইক ধরেন আমি ভার্সিটির প্রফেসর হব অথবা অন্য কিছু, তার জন্য তো কেরিয়ার ডিফারেন্ট। কিন্তু যে প্রফেশনাল লাইফে আসতে যাচ্ছে, এখন আগের মতো ওই স্কোপটা হয়তো থাকবে না যে আমি 4 বছর কমপ্লিট করে গিয়ে তারপর হচ্ছে আবার একটা ইন্টার্ন করবো, তারপর একটা কোর্স করব, তারপর হচ্ছে কেরিয়ার করবো। এত মানে এখন খুবই কম্পিটিটিভ সময়। সো ওই জায়গাটায় হচ্ছে আপনাকে ইভেন ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নিতে হবে, অথবা আপনাকে হয়তো বা ইন্টার থেকেই প্রিপারেশন নেওয়া লাগতে পারে যে আচ্ছা আমি সফটওয়্যার ডিপার্টমেন্টে আসবো, তো আমাকে হচ্ছে আগে থেকে আমি এই জিনিসগুলো শিখে ফেলি, আমি যেন ভার্সিটির সেকেন্ড ইয়ার শুরুতেই আমি একটা জব নিয়ে ফেলতে পারি, অথবা জব না নিলেও আমি যেন অন্তত পক্ষে ফ্রিল্যান্সার হতে পারি, অথবা আমি হচ্ছে নিজে কিছু কাজ করতে পারি, অথবা ওপেন সোর্সে কন্ট্রিবিউট করতে পারি, কিংবা আমার নিজের একটা প্রোডাক্ট হতে পারে। এবং প্রোডাক্ট হওয়াটা খুবই জরুরি। ওই যেটা বললাম যে এখন আপনার শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জেনে হবে না ভাই, আপনাকে জানতে হবে কিভাবে কমিউনিকেট করতে হয়, কিভাবে ক্লায়েন্ট ডিল করতে হয়, কিভাবে প্রবলেম সলভ করতে হয়। ওভারঅল পুরো একটা কমপ্লিট প্যাকেজ লাগবে, জাস্ট শুধু কোড পারি এটা দিয়ে হবে না। সো সেই কমপ্লিট প্যাকেজের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাকে প্রোডাক্টে কাজ করতে হবে, কারণ প্রোডাক্টে পুরো সাইকেলটা আছে। তো যে এই ইন্ডাস্ট্রিতে আসবে তাকে ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকেই শুরু করতে হবে যে আচ্ছা ঠিক আছে আমাকে প্রোগ্রামার হতে হবে, আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করব, আমি ইঞ্জিনিয়ার হব, তাহলে আমার এই হচ্ছে রোড ম্যাপ, আমি এইভাবে আগাবো। এবং আমি জাস্ট ভার্সিটি দিয়ে বের হওয়ার পরে চাকরি খুঁজবো, এই জায়গাটা মনে হয় না যে সামনে থাকবে। সো এই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং বিষয় হইতেছে যে ধরেন কেউ যখন শেখা শুরু করে, বিশেষ করে একটা প্রোডাক্ট বানানোর যে বিষয়, ওখানে যদি আপনি কিছু আইডিয়া দিতে পারতেন যারা এখন ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে আছে, যে কিভাবে কোনো একটা প্রোডাক্টের আইডিয়া চিন্তা ভাবনা করে সেটাতে সে নিজে ওইটা ডেভেলপ করা স্টার্ট করে এবং ওইটার পুরো সাইকেলটা সম্পর্কে সে নিজে অ্যাটলিস্ট চিন্তা ভাবনা করতে পারে। আমি যতটুকু জানি বা বুঝি সেটা হচ্ছে প্রোডাক্ট বানানোর সব থেকে ভালো আইডিয়া হচ্ছে আপনার নিজের পেইনগুলোকে যদি প্রোডাক্ট দিয়ে রিজলভ করতে পারেন। আচ্ছা। মানে আপনি যদি আপনার প্রোডাক্টের পাওয়ার ইউজার হন, এটা হচ্ছে সব থেকে ভালো আইডিয়া জেনারেশনের জায়গা। লাইক ধরেন আপনি এই যে স্টুডিওতে হচ্ছে রেকর্ড করতেছেন, আপনি প্রতিদিন একটা প্রবলেমে পড়তেছেন যে আচ্ছা এই জিনিসটা এমন হচ্ছে, তার মানে এই সমস্যা আরও 100 জনের হচ্ছে। এটা একটা ভালো আইডিয়া হতে পারে যে কোনো জিনিস শুরু করার জন্য। বাট সেটা যদি কারো শুরুতে না থাকে, সেক্ষেত্রে আপনার বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেখা যেতে পারে। আমি খারাপ রিভিউগুলো দিয়ে শুরু করি, তার মানে কি এইগুলো হচ্ছে ইউজারদের পেইন পয়েন্ট, যেটা হচ্ছে আপনার তারা রিজলভ করতেছে না, সেটা প্রোডাকশনটার মতো কোনো জায়গায় যেয়ে দেখা হ্যাঁ সেখানে গিয়ে দেখা যেতে পারে যে মানুষজন কি ফিডব্যাক দিচ্ছে, এখন ট্রেন্ডে কি চলতেছে, ঠিক আছে, রেডিটে কি নিয়ে কথা হচ্ছে, টুইটারে কি নিয়ে কথা হচ্ছে, তাহলে আমি একটা বানাই। অবশ্যই শুরুটা অনেক বড় কিছু দিয়ে না করা ভালো, ছোট দিয়ে শুরু করাটা ভালো, কারণ অনেক সময় বড় জিনিস দিয়ে শুরু করতে গেলে একটা সময় পরে হচ্ছে আগ্রহটা নষ্ট হয়ে যায়, বা এখন যে পরিমাণ আপনার স্ট্যামিনা থাকে এটা কিছুদিন পর ওটা থাকে না। সো ছোট দিয়ে শুরু করে সেটাকে আসলে লঞ্চ করে ফেলা দরকার। কেউ একজন ধরেন এখনো কোডিং বা প্রোগ্রামিং এই টাইপের জিনিসপত্রতে সে ইনভলভ না, বাট তার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, সে হয়তো বা তার বড় ভাই বা বড় আপুকে দেখছে যে এই লাইনে কাজকাম করে, এটা দিয়ে করা যেতে পারে। এখন সে যদি শেখায় স্টার্ট করে আজকের দিনে, আপনি তো 15 বছর ধরে কাজকাম করলেন, আপনি নিজে দেখছেন, আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আপনি যদি আজকে আবার নতুন করে শুরু করতে চান, তাহলে আপনি কি কি শেখায় স্টার্ট করবেন যেটা এখনকার জন্য অনেক রেলেভেন্ট হবে এবং সে মোটামুটি 6 মাস থেকে 1 বছর বা 1.5 বছরের ভিতরে সে একটা ইনকাম করার মতো একটা ক্যাপাসিটিতে, মানে কেউ তাকে পয়সা দিয়ে হায়ার করতে চাবে এরকম একটা জায়গায় যাইতে পারবে। সেক্ষেত্রে তার আসলে কি কি জিনিস জানা দরকার বা শেখা দরকার? আমি এখনো মনে করি যে আমি যেভাবে শুরু করছি, আমার মানে আপনার নতুন এখন যে শুরু করবে তারও একই বিষয়গুলোই শেখা উচিত। তবে আমাদের সময় যেভাবে স্লোলি আমরা আগাইছি, সেই জায়গাটা এখন আগের মতো থাকবে না। আপনাকে অনেক ফাস্টার আগাতে হবে এবং প্যারালালি অনেক কিছু করতে হবে। আপনাকে প্রোগ্রামিং শিখতে হবে, যেভাবে প্রবলেম সলভিং করতে হবে, ওর সাথে 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 আবার আপনাকে এআইও জানতে হবে, কিভাবে এআই দিয়ে আমি কাজ করাতে পারি, কিভাবে আমি এআই দিয়ে কনটেক্সট দিতে পারি, ঠিক আছে। আমাকে সিস্টেম ডিজাইন লেভেলের পড়াশোনা করতে হবে, আমাকে নিজে এখন কিছু বানাতে হবে। সো আগে যেমন আমরা প্রোগ্রামিং একটা সময় শিখছি, তারপর গিয়ে অ্যাডভান্স প্রোগ্রামিং শিখছি, দেন আমরা গিয়ে হচ্ছে আপনার অন্য জিনিস ধরছি, লাইক হচ্ছে ধরেন আপনার কোনো একটা প্রোডাক্ট বানানো শুরু করছি, ঠিক আছে, তারপর আমরা সিস্টেম ডিজাইন নিয়ে কাজ করছি। এখন হয়তো বা এইভাবে ধারাবাহিকভাবে হবে না, বরঞ্চ কিছু জিনিস প্যারালালি আগাতে হবে এবং খুব ফাস্টার আগাতে হবে, যেহেতু এখন শেখার জায়গাটা কঠিন হলেও আপনার কাছে অ্যাক্সেস করাটা সহজ, আপনার কাছে তথ্য আছে, আপনি প্রবলেমে পড়লে খুব ফাস্টার সেটাকে আপনি অ্যাকনোলেজ করতে পারতেছেন, খুব ফাস্টার সেটাকে সলভ করতে পারতেছেন। আগে আমরা ছোট্ট একটা ইরর ফিগার আউট করতে আমাদের একদিন লাগছে, এখন কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটিকে দিলেই বলে দিচ্ছে যে এটা কোথায় হয়েছে। তো এই জায়গাটাতে ধরেন কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করা দরকার বা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, আবার অনেক ক্ষেত্রে মানুষজন বুঝে উঠতে পারে না যে আমি ওয়েব ইকোসিস্টেমে ঢুকবো নাকি মোবাইল ইকোসিস্টেমে ঢুকবো, কোনটাতে ঢুকলে আমি আসলে চাকরি বাকরি পাওয়া ইজিয়ার হবে। তো ওইটা আসলে যারা একদম শুরু করতেছে ওদের জন্য ডিসিশন নেওয়া খুব ডিফিকাল্ট হয়। আপনি যদি বলতেন যে
কিভাবে চিন্তা ভাবনা করলে ওর জন্য ডিসিশন নেওয়া ইজিয়ার হবে। বাংলাদেশে দুইটা জিনিস নিয়ে খুব কথা হয়, দুইটা বলতে তিনটা। একটা হচ্ছে আপনার ওয়েব, ব্যাকএন্ড, ফ্রন্ট এন্ড আর মোবাইল নিয়ে। কিন্তু এছাড়াও তো আসলে অনেকগুলো সেক্টর আছে যেগুলো নিয়ে বাংলাদেশে খুব কথা হয় না। যেমন আইওটি নিয়ে বাংলাদেশে কোনো কোর্স তো দেখিনি আমি কখনো, বা আইওটি নিয়ে আলাদাভাবে কোনো কথাও হয় না। কিন্তু এখন তো যুগ কিন্তু আইওটির। এই এসিটা আমি ওয়াইফের সাথে কানেক্ট করে দিতে পারতেছি, আমি আমার পুরো ঘরকে স্মার্ট হোম বানিয়ে ফেলতে পারতেছি, তাই না? আমি কৃষিকে অটোমেট করতে পারতেছি। আবার কৃষির এই অটোমেশনের সাথে আইওটির সাথে আমি চাইলে এআইকেও যুক্ত করতে পারতেছি। ও ওয়েদার প্রেডিক্ট করে তারপর হচ্ছে ধরেন কাজ করবে। সো শুধু ওয়েব আর মোবাইল কেন, আমার মনে হয় যে এখন এই দুটোকে সাথে রেখে আমি চাইলে আইওটিতে যেতে পারি, আমি চাইলে সিস্টেম অটোমেশনে যেতে পারি। যে ওকে, আমি একটা লেগেসি সিস্টেম আমার আছে, সেটাকে আমি অটোমেট করে আমি হচ্ছে আরও বেটার আউটপুট নিয়ে আসতে পারি। সো যদি ওয়েবে কেউ থাকে সেক্ষেত্রে তো এখন আমাদের এই ইন্ডাস্ট্রিতে যেটা জনপ্রিয় সেগুলো নিয়েই শেখা ভালো। মানে কোনটা শুনতে হাইপ, তার থেকে বড় বিষয় হচ্ছে কোনটায় ঢোকাটা সহজ, তাই না? সো বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আমার কাছে মনে হয় যে এটা জাভাস্ক্রিপ্ট, পাইথন, পিএসপি এই তিনটের যে কোনো একটা দিয়ে শুরু করা ভালো। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এইগুলো চাহিদাও বেশি এবং যে কোনো জায়গায় ঢোকাটাও বেশ সহজ। এবং আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালো জানলে এরপর আসলে এই যুগে অন্য একটা ল্যাঙ্গুয়েজে শিফট হওয়া খুব বেশি একটা কঠিন কিছু না। সাথে ডাটাবেজের ভালো নলেজ রাখা দরকার, সাথে প্রবলেম সলভিং এর ভালো নলেজ রাখা দরকার। এবং আমার মনে হয় যে এখন ওয়েব এবং মোবাইলের পাশাপাশি আমাকে আসলে এই যে অটোমেশন, লো লেভেল প্রোগ্রামিং, আইওটি এগুলোর সাথেও একটু সম্পৃক্ত হওয়া দরকার। কারণ নেক্সট আসলে যুগটা ওইটা আসতেছে। রাইট। এখন প্রবলেম যে জায়গাটাতে হয় সেটা হচ্ছে যে ধরেন আমরা অনেকেই তো দেখা যায় যে ঠিকঠাক মতো কমিউনিকেটই করতে পারি না। ধরেন ক্লায়েন্ট একটা মিটিংয়ে গেছি, সেখানে ঠিকঠাক মতো বলতে পারতেছি না। একটা ইন্টারভিউ দিতে গেছি, সেখানে আমি কি করছি নিজের প্রজেক্ট নিজে এক্সপ্লেন করতে পারি না। ওই সেম প্রবলেম কিন্তু আমরা এআই এর সাথেও ঘটে। ধরেন আমি ক্লডে যাচ্ছি বা চ্যাটজিপিটিতে যাচ্ছি, আমার এক্সপেকটেশনটা কি বা আমি কিভাবে বলবো ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কারণ সেম ক্লড আমারও আছে, আপনারও আছে। আপনি হয়তো বেটার হইতে বলবেন, আপনি বলার সময় হয়তো বলে দিবেন যে এমভিসি তো ইউজ করবা, কিন্তু ওটার মধ্যে এই জিনিসটা কিন্তু খেয়াল রেখো, এই প্যারামিটারটা এইভাবে করে দিও। তখন কিন্তু ও কমপ্লিটলি একটা আউটস্ট্যান্ডিং জিনিস দিবে, বাট আমার জন্য একটা জেনেরিক একটা জিনিস দিয়ে বসে থাকবে। এক্স্যাক্টলি। তো সেই জায়গাটাতে ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তো এখন একটা অ্যাডেড পেইন আমার কাছে মনে হয় যে কাঁধের উপরে আসছে, যে কমিউনিকেট করতে পারা বা ওয়েল মানে আর্টিকুলেট করার যে একটা বিষয়টা, ওইটা নিয়ে আপনি যদি একটু বলতেন। আমি এতক্ষণ যাবত এই বিষয়টাই হয়তো বলার চেষ্টা করতেছি হ্যাঁ। যে আপনাকে ওই ডোমেনে নলেজটা থাকা। শুধু নলেজ থাকলে হবে না, হয়তো বা আপনি বুঝছেন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না, এটা একটা সমস্যা। সো আপনাকে বুঝতে হবে এবং আপনাকে সামনের লোককে বুঝাতেও পারতে হবে, ঠিক আছে? সো এখন এই যে বুঝতে পারার যে জায়গাটা, প্রথম তাকে নিজে বুঝতে হবে। তো নিজে বুঝতে গেলে আপনাকে ওই জায়গাটার পুরোপুরি নলেজ লাগবে এবং আরেকটা লোককে কিভাবে বুঝালে সে আমার পুরো কনটেক্সট পাবে সেই অনুযায়ী হচ্ছে তাকে বুঝাইতে পারার যে ক্ষমতা। এখন যে লোক সে তার সামনের লোককে বুঝতে পারে না, সে আসলে ক্লডকেও বুঝতে পারবে না, সে কোডেসকেও বুঝতে পারবে না। সো এই বুঝতে পারার যে সফট স্কিল, যেটা আগে সফট স্কিল ছিল এখন হার্ড স্কিল হয়ে গেছে, মেইন স্কিল হয়ে গেছে। সো আপনাকে আসলে গিয়ে এই বুঝাইতে পারা সফট স্কিলটাকে আরো গ্রো করতে হবে। কিভাবে বোঝানো যায়, কিভাবে আমি আমার পুরো ধারণাটাকে এলাবোরেট করতে পারি, কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি সামনের লোকটাকে, এই স্কিলটা গ্রো করতে হবে। ইউনিভার্সিটিতে একটা দেখা যায় যে গ্রুপ থাকে সবসময়। গ্রুপ মানে ওইটা ধরুন খুব কম সংখ্যক স্টুডেন্ট থাকে যারা একটু সুপার স্মার্ট, সে নিজে নিজে অনেক কিছু শিখে ফেলতে পারে, সে অনেক কিছু হয়তো বা কম্পিউটার সায়েন্সে ভর্তি হওয়ার আগেই অনেক কিছু সে ঘাটাঘাটি করতো। প্রবলেম যেটা হয় যে এই গ্রুপ অফ পিপল যারা কোনো কিছু শিখে না বা যারা কোনো কিছুর ভিতরে নাই, তাদেরকে সবসময় ধরেন একটু ডিমোরালাইজ করা শুরু করে, বা সে যদি নতুন কিছুটা শেখা স্টার্ট করে বা সে হয়তো কোনো একটা জায়গা থেকে শেখা স্টার্ট করছে, কিন্তু সে তখন বলতে থাকবে যে না ওখান থেকে তো খুবই বেসিক জিনিস পড়ায়, ওইটা তো ভালো পড়ায় না, ওইটা তো ভালো শেখায় না। ভাইরাস যে শিখতেছে সে তো তার জন্য বেসিকই হয়তো বা দরকার, কারণ সে তো জিরোতে আছে। এখন ওই কথা শুনে দেখা যায় যে যে পার্সনটা শিখতেছিল সে ডিমোটিভেটেড হয়ে তার আর শিখতে মন চায় না, তার মনে হয় কি না ভাই থাক, আমি ভাই শিখবো না। আবার অনেকে আছে যারা সিপি করে, তো এখন সিপি যে করে সে তখন বলতে থাকে ভাই তুমি যেহেতু সিপি করতেছো না, তুমি আর জীবনে কোনো চাকরি বাকরি পাওয়া বলে মনে হয় না, ঠিক আছে? এখন সিপি যে করতেছে সে হয়তো বা টপ একটা কোম্পানিতে যাবে, কিন্তু সবাই তো টপ কোম্পানি যাওয়ার দরকারও নাই। কিছু লোক তো এভারেজ কোম্পানিতে যাবে, কিন্তু সে যখন কথা বলতেছে তার ছোট ভাইকে বলতেছে কিছু হবে না তোমার দিয়ে, তো তুমি এগুলো বাদ দাও, তুমি এগুলো করে লাভ নাই। তো এইগুলো নিয়ে যদি একটু বলতেন ভাই। হ্যাঁ, এই সমস্যা তো ধরেন আগেও ছিল, এখনো আছে। আগে ধরেন একজনে জাভাস্ক্রিপ্ট শিখতেছে, বলতেছে জাভাস্ক্রিপ্টের দাম নাই। আমি যখন পিএইচপি শুরু করি, এটা অ্যারাউন্ড হচ্ছে 2009 সালের দিকের কথা আর কি, তখন থেকে শুনতেছে পিএইচপি মরে যাচ্ছে, ঠিক আছে? এখনো আমার হাউজার তো মেইন স্ট্যাক হচ্ছে পিএইচপি।
সো আপনাকে আসলে আপনার ভীষণটাকে ফোকাস রাখতে হবে যে আমি কি চাচ্ছি সেটাকে পুরোপুরি বিলিভ করা। যখন এই জায়গাটা শেকিং অবস্থা থাকবে তখন যখন একজন বললো পিএইচপি ভালো না, তখন সেটাকে ছেড়ে দিয়ে আমি জাভাস্ক্রিপ্ট ধরবো, আবার আরেকজন সে বললো জাভাস্ক্রিপ্ট ভালো না, তখন আমি এসে পিএইচপি ধরবো। আলটিমেটলি আমাকে আসলে ওই জায়গাটায় একটা স্ট্রং ভাবে থাকতে হবে যে আমি আসলে কি চাচ্ছি। যখন আমি পিএইচপি নিয়ে কাজ শুরু করি, আমি আমার ফ্রেন্ডে বলছিলাম যে পিএইচপি করার পর যদি আমার ভিক্ষা করা লাগে আমি ভিক্ষা করবো, কারণ আমি দেখি যে কি করা যায়। ঠিক আছে, আমি দেখি না কি করা যায়, বিশ্বাস। হ্যাঁ সে বিশ্বাসটা ছিল। সো আমার টাকা ইনকাম করাটা মুখ্য বিষয় ছিল না, আমার প্রোগ্রামিং শেখাটা, ওয়েব ডেভেলপমেন্ট শেখাটা ছিল আমার জন্য মেইন জায়গাটা। সো সেটা শেখা, যে যা বলুক আমি আমার জায়গাটায় অনর ছিলাম, সেই অনরটা থাকতে হবে। কারণ অনেক লোক অনেক কথা বলবে, যে যার কনটেক্সটে বলে, যে গুগল থেকে আসছে সে গুগলের আউটলাইন দেবে, আর ও তো গুগলে যাবে না ভাই, ওর দরকার বাংলাদেশের লোকাল একটা কোম্পানিতে ঢুকে যাওয়া। আবার বাংলাদেশের লোকাল কোম্পানি তার গুগল ইঞ্জিনিয়ার আসলে দরকারও নাই, সেটাই, সে তো আসলে ওই ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করতে পারবে না। ঠিক আছে, সো আপনার সবকিছু একটা ব্যালেন্স আছে, চেক অ্যান্ড ব্যালেন্স না থাকলে সমস্যা। রাইট। সো একটা জিনিস হইতেছে যে আপনি শুরুতেও এটা নিয়ে অল্প কিছু বলছিলেন, বাট আবার যদি আমরা ওই জায়গাটাতে ফোকাস করি যে এখন তো শেখা আগের থেকে অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে, চারপাশে এত এত কন্টেন্ট, এত কিছু, বাট স্টিল ধরেন মনে হইতেছে যে কিছুই শিখে উঠতে পারতেছি না। আজকে 2 দিন একটা জিনিস করি, তারপর আরেকটাতে সুইচ করি, আবার ইউটিউবে ঢুকলেও অনেক অনেক কন্টেন্ট আছে। মানে শেখা আলটিমেটলি দেখা যাইতেছে যে একটা ধৈর্য ধরে যেটা জিনিস করবো, 5-6 মাস ধরে একটা জিনিসের পেছনে সময় দেবো, ওটা কিন্তু হয়ে ওঠে না। তো এইটা কাইন্ড অফ কি আমাদের জন্য একটা কাইন্ড অফ ওই অনেক অপশন, অনেক কিছু থাকার কারণে এখন কিছুই হইতেছে না। হ্যাঁ, তো এই প্রবলেম থেকে বের হয়ে আসলে কিছু একটা ধৈর্য ধরে শিখে একটা জায়গা পর্যন্ত যাওয়ার উপায়টা কি মনে হয় আপনার কাছে? এক্স্যাক্টলি ভাই, মানে আপনি যেটা বললেন যে শেখা সহজ হয়েছে, মানে আমার কাছে মনে হয় ওয়ার্ডটা হবে যে অ্যাক্সেস করা সহজ হয়েছে, বাট শেখা হয়ে গেছে টাফ। আমি অ্যাক্সেস করতে পারতেছি, আমার কাছে প্রচুর রিসোর্স, আমি জানি যে ইউটিউবে গেলে এটা হবে, আমি জানি যে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে এটা হবে, আলটিমেটলি আমি জানতেছি না। আপনি দেখবেন যে এখন মানুষজন এআই আসার কারণে, চ্যাটজিপিটি বা ক্লড আসার কারণে, আপনি একটা কিছু ওকে জিজ্ঞেস করলেন, অনেক এলাবোরেট করে একটা অ্যান্সার দিল, তখন বলে তুমি শর্টকাটে বলো, আমাকে ইয়েস নো দিয়ে অ্যান্সার দাও, মানে ওর ওটা পড়ারও ধৈর্য নাই। ঠিক আছে, সো এই যে আমাদের একটা হ্যাবিট তৈরি হচ্ছে, এই জায়গা থেকে ভাই বের হতে হবে। ঠিক আছে, আমাকে ধৈর্য ধারণ করে গাইডেড ওয়েতে শেখার যে পদ্ধতি, মানে লেগেসি পদ্ধতি হোক, কিন্তু কিছু সময় আছে ওই লেগেসি পদ্ধতিই ঠিক, তাই না? আপনাকে ওই ওয়েতেই যেতে হবে। সো আপনি একটু ধৈর্য ধরেন, আপনার কাছে এআই আছে, আপনাদের চ্যাটজিপিটি আছে, ব্যবহার করেন। সেটা হচ্ছে আপনি শিখতে গেলে কোনো একটা পার্টিকুলার প্রবলেমে পড়ছেন, যে আচ্ছা ঠিক আছে আমি এইটা এখানে যতটুকু বলছে, আমার ইনস্ট্রাক্টর যতটুকু বলছে, বা আমি পরে যতটুকু বুঝছি, এটা আমার জন্য এনাফ না, আমি ওই পার্টিকুলার প্রবলেমটা নিয়ে এআইকে জিজ্ঞেস করি। কিন্তু এআইকে যদি আমার টিউটর হিসেবে নেই, ইনস্ট্রাক্টর হিসেবে নেই, এটা মানে ভালো লার্নিং হবে না। আপনার ওই আগের একটা প্রথা ছিল না যে তখন হচ্ছে কোনো একজন মনীষীর কাছে হচ্ছে আপনার অনেক লোক আসতো, বাসায় থেকে হচ্ছে শিক্ষা গ্রহণ করতো, ঠিক আছে, তার কাছে মুরিদ তৈরি হইতো, ওই শেখার একটা ইম্প্যাক্ট আছে। কারণ আপনি থেকে সমস্যায় পড়ে শিখছেন, ওই সবকিছুকে একটা প্যাকেজ করে কাউকে দিয়ে যান না, সে হয়তো তার মতো হতে পারবে না। আইনস্টাইন যা জানতো, এখন তো আপনি সবকিছু প্যাকেজ করে পেয়ে যাবেন, কিন্তু সবাই তো আইনস্টাইন হচ্ছে না, কারণ সে তো ব্রেন ইউজ করছে, আমাদের ব্রেন ইউজ করতেছে, আমাদের তথ্য আছে, আইনস্টাইনের সমস্ত তথ্য আমার কাছে আছে, কিন্তু আমার কাছে ওই জ্ঞানটা নাই, আমি তো নিয়ে রিসার্চ করি না, আমি করি না, পরিচর্যা করি না ওটাকে। সো এই পরিচর্যার জায়গাটা থাকতে হবে আমাকে, আসলে কোনো এক্সপার্ট বা যে আসলে গাইডেড লার্নিং দেয়, যে ওইভাবে শেখায়, একটা কারিকুলামের আন্ডারে গিয়ে শিখতে হবে, এটা জরুরি ভাই। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা এটা কমন কোশ্চেন, আই বিলিভ আপনি অনেক শুনছেন, সেটা হচ্ছে যে সিজিপিএ হয়তো বা মন মতো না, এখন চাকরি বাকরি পাবে কিনা। বিষয় হচ্ছে সিজিপিএ যে মন মতো না, ও কিন্তু সিজিপিএর পিছনে অত বেশি পরিশ্রম করে না, সে ওটা তো টাইম দেয় না, সে কোনো কিছুই আলটিমেটলি মন দিয়ে ওইভাবে করে না। তো এখন সে একটা ভ্যালিডেশন চাই যে সিজিপিএ কম, তাইলেও চাকরি বাকরি পাবো কিনা। কিন্তু আসলে রিয়েলিটিটা কি, আপনি যখন কোনো একটা পার্সন বা ফ্রেশারের সিভি বা রেজুমি দেখেন, সেখানে সিজিপিএ আপনাকে কতটা ইমপ্রেস করে, নাকি আসলে অন্য কোনো জিনিস আছে যেটাতে আপনি মোর ফোকাস করেন, যে ঠিক আছে দেখি যে এই পার্সনটা কেমন। আপনি একটা লোককে নেবেন, হয় তার সিজিপিএ ভালো থাকবে, না হলে তার ধরেন প্রোগ্রামিং এর জায়গাটা তার মানে আউটস্ট্যান্ডিং কিছু একটা থাকবে, এবং তার এখানেও ভালো না এখানেও ভালো না, একে কেন নেবেন? মানে তাকে যদি জিজ্ঞেস করেন যে তোমাকে আমি কেন হায়ার করবো, এটা তো কোনো অ্যান্সার নাই। সো হ্যাঁ, আমার জন্য ডিপেন্ড করে যে আমি যে পার্টিকুলার জায়গাটার জন্য নিচ্ছি, সেটায় সে এবিলিটি আছে কিনা সেই জিনিসটা সার্ভ করার জন্য। সো আমার ধরেন আমি হয়তো একজন ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার নেব, সে যদি প্রিভিয়াসলি তার কাজের এক্সপিরিয়েন্স থাকে, সেখানে সিজিপিএ কম থাকাটাও ম্যাটার না। আমি এমন অনেককে দেখছি যে
খুব কম সিজিপি এবং সে এসএসসি পাশে করে নাই কিন্তু অনেক ভালো করতেছে। Right. আবার অনেকে আছে যে মাস্টার্স কমপ্লিট করে ফেলছে ধরেন আপনার সে Computer কম্পিউটার সায়েন্সে, বাট তার একটা বেসিক প্রবলেম সলভ করার এবিলিটি নাই। Right. সো ডিপেন্ড করে যে আপনি আসলে কাকে নেবেন, কি পারপাসে নেবেন। সো পারপাসফুলি নিলে আমার মনে হয় যে সিজিপিএটা খুব বেশি একটা ম্যাটার করে না। এবং সামনে আসলে আমাদের শিক্ষার কারিকুলাম এইভাবে আদৌ থাকবে কি না আমার এখন নিয়ে ডাউট আছে। যে ধরেন এই যে এখন সিজিপিএ নিয়ে যেভাবে আমাদের মাথা ব্যথা বা এখন যে ওয়েতে আমাদের একাডেমিক পড়াশোনা হচ্ছে সেটা আসলেই কতটুকু ইম্প্যাক্টিং, এটাও একটা বিষয়। সো আমার মনে হয় না যে আমাদের মতো এই যে যারা কাজ করে বা এই জাতীয় কোম্পানিতে সিজিপিএটা ম্যাটার। আর অনেক কোম্পানি আছে যেখানে তো হয়তো সিজিপিএটা ম্যাটার, তারা হয়তো রিসার্চের জন্য নিচ্ছে বা ডিফারেন্ট পারপাসের জন্য নিচ্ছে, সেখানে সিজিপিএটা একটা ম্যাটার। তাদের স্ট্যান্ডার্ডই হয়তো বা ধরেন তাদের সিজিপিও থাকতে হবে, ভালো প্রবলেম সলভিংও জানতে হবে, এক এক কোম্পানি এক এক রকম এক রকমের। বাট আমাদের জন্য সিজিপিএটা খুব ম্যাটার না। তবে ভার্সিটিতে পড়ে আসাটা এটা আসলে অনেক ক্ষেত্রে আবার করে আপনার ভ্যালু অ্যাড করে। দেখা যায় যে এটা একাডেমিক কারণে কিনা জানি না, কিন্তু আপনি যখন একটা ভার্সিটিতে যাবেন, আসবেন, আপনার ফ্রেন্ড সার্কেল হবে, আপনি একটা কমিউনিটিতে মিশবেন, এই যে একটা সফট স্কিল তৈরি হয় ভার্সিটিতে আসা যাওয়ার ফলে, এটা আবার বেশ কাজে লাগে। আচ্ছা, ঠিক আছে, হিউম্যান স্কিল যে পার্টটা আছে, হিউম্যান স্কিল যে পার্টটা, রেগুলার ইউনিভার্সিটিতে যাওয়া এবং রেগুলার 3টা-4টা করে ক্লাস করা, এটা কি আপনার যে আপনার ধৈর্য ধরার কিন্তু একটা সহায়ক ক্যাপাসিটি তৈরি করে। যে আপনার সকালে একটা ক্লাস, সেকেন্ড ক্লাস অথবা বিকাল 4টায়, ঠিক আছে, এই যে আপনি সকালে ক্লাসে করতেছেন, বিকাল 4টা ক্লাসে করতেছেন, সেখানে গিয়ে বিভিন্ন জেলার বিভিন্ন রকমের মানুষ, তাদের সাথে আপনার সখ্যতা করতেছে, তাদের সাথে আপনি মানিয়ে চলতে পারতেছেন, এই স্কিলটা ভাই বেশ কাজের। হাউজে একটা খারাপ হায়ারিং পুরো হাউসটাকে নষ্ট করে দিতে পারে। রাইট। সো এটা কিন্তু একটা ফ্যাক্ট। এবং এই হায়ারিং এর জায়গাটা থেকে হঠাৎ একটা জিনিস মনে পড়লো যে আমি আপনাদের ওখানে একটা স্টুডেন্ট পাঠাইছিলাম কোনো এক সময়। তো সে মনে হয় মাসখানেকের মতো কাজ করছিল। এর পরবর্তীতে আপনি তাকে একদিন একটু ফিডব্যাক দিলেন, তারা একটু বুঝাইলেন যে তুমি আসলে করতেছোটা কি 1 মাস ধরে। পরবর্তীতে সে মন টন খারাপ করে সে চাকরি ছেড়ে দিয়ে চলে গেল উইদাউট এনি নোটিস। এই ঘটনা কিন্তু এখন কম বেশি আমাদের টলারেন্স লেভেল অনেক কমে গেছে। যে আমাকে কেউ একদিন একটু স্ট্রং, মানে অবশ্যই গালাগালি বা ওইটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, কিন্তু হয় না যে কড়াভাবে তুমি করতেছোটা কি ভাই, এটা তো ঠিক না, তোমার কাছে তো আমার বেটার এক্সপেকটেশন ছিল, এই ওয়েতে হয়তো বা শক্ত ওয়েতে বা স্ট্রং ভয়েসে হয়তো বা মানুষজন বলতেছে, বাট ওইটা নেওয়ার ক্যাপাসিটি আমার আলটিমেটলি নাই। আমি ভাবতেছি না ভাই আমার কেন এরকম বলবে, এবং টলারেন্স তো অনেক কমে গেছে। অ্যান্ড টলারেন্স কমে যাওয়ার কারণে এই যে লোকজন আসলে দেখা যাচ্ছে যে স্টেবল হয়ে একটা জায়গাতে যে কাজকাম করবে বা ধৈর্য ধরার অ্যাবিলিটি, এটা তো ধরেন সিরিয়াস রকমভাবে ইম্প্যাক্টেড। তো সেখানে কোম্পানিগুলো এই জিনিসটাকে কিভাবে দেখে বা অবজার্ভ করে, বা একটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে আসলে ধৈর্য ধরার ক্যাপাসিটি কিভাবে গ্রো করা যায়? যেটা আমি মাত্রই বললাম যে আপনার এই যে ভার্সিটিতে পড়াটা একটা গুরুত্বপূর্ণ। এমনকি সবাই ভার্সিটিতে পড়লেই ধৈর্যশীল হয় না, এমন না। সবাই ভার্সিটিতে পড়লে ধৈর্যশীল হবে, বিষয়টা এরকমের না। তবে অধৈর্য হওয়ার একটা কারণ আমার কাছে মনে হয় যে হয়তো বা সোশ্যাল মিডিয়া হাইপ, ঠিক আছে। তো অনেকের ধারণা যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি একা কাজ করব, আমি সব বুঝি, এইরকম একটা বিষয় থাকে আর কি। ঠিক আছে, মানে আমাকে উনি জ্ঞান দিতে কেন আসছে, ঠিক আছে, বা আমি এইভাবে কাজ করতেই পছন্দ করি, ঠিক আছে। বাট আমি যাকে ফলো করতেছি সেই লোক হয়তো 15 বছর কাজ করতেছে, এখন এসে এই কথাটা বলতেছে, কিন্তু তোমার কাজের এক্সপিরিয়েন্স তো মানে 15 মাসও হয় নাই। এখন সে যেটা বলতেছে সেটা কার জন্য জরুরি সেটা বুঝতে পারাটাও একটা ফ্যাক্ট। ধরুন আমি একটা স্টেটমেন্ট দিলাম, এই স্টেটমেন্ট কিন্তু সবার জন্য হয়তো কাজ করবে না। এটা কার জন্য কাজ করবে সে নিলেই এটা প্রপারলি আসলে ওয়ার্কআউট করবে। বাট এটা যদি আমি তার থেকে উল্টোপাল্টা কোনো লোকেরা দেই সেটা কাজ করবে না। সো আলটিমেটলি আপনাকে ধৈর্য ধরার জন্য আমার মনে হয় কিছু কোম্পানিও পারে কিছু সফট স্কিলের জন্য সেশন নিতে, ঠিক আছে, বা আপনার এইরকম লোককে হায়ার করে এনে তাদেরকে আসলে মেন্টরিং করতে। রাইট, মানে লোকজনের ভিতরে অনেকখানি দেখা গেছে যে একটু অস্থিরতা অনেক বাড়ছে, যে ভাই আমি তো ফেসবুকে দেখি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খুবই কুল বিষয়, তো আসার পরে দেখতেছি যে এই সে ধরুন ফেসবুকে দেখছে যে কানে হেডফোন দিয়ে পাশে একটা কফির মগ আছে, ঠিক আছে, তারপর সে ওই যে আপনার গোল চেয়ারে শুয়ে শুয়ে করে লিখতেছে, কিন্তু রিয়েলিটি তো সব জায়গায় এরকম না। আমি যখন আমার কোম্পানির কে শো অফ করাবো তখন দেখতে এরকম লাগবে, কিন্তু রিয়েলিটি কাজ সবাই এরকম করে না। রাইট, সবার ওয়ার্কস্টেশন অনেক সাজানো থাকে না, ঠিক আছে, কারো ওয়ার্কস্টেশন থাকে খুবই অগোছালো, ঠিক আছে, আবার কারো থাকবে খুবই সাজানো। একটা ফ্রেশার বা ইভেন মিড লেভেলের যার 1 বছর 2 বছর কাজ করার এক্সপিরিয়েন্স আছে, সে যখন কোনো একটা ইন্টারভিউতে যায় তার কাছে আপনি আসলে কি এক্সপেক্ট করেন? সো এই এক্সপেকটেশনটা এখন তো আসলে চেঞ্জ হয়ে গেছে। আগে একরকমের এক্সপেক্ট করতাম, এখন ডিফারেন্ট ওয়েতে এক্সপেক্ট করি আর কি। সো আগের এক্সপেকটেশন ছিল যে সে একজন সিনিয়রের সাথে থাকবে, সিনিয়রের যে এডিশনাল আপনার রিপিটেটিভ যে কাজগুলো ছিল সেটা সে করবে, এবং আস্তে আস্তে সিনিয়রের সাথে থেকে থেকে সে হচ্ছে একসময় পুরো একটা প্রজেক্ট করার এবিলিটি অর্জন করবে, ঠিক আছে। সো এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। সে
ফ্রেশার থেকে জুনিয়র হবে, জুনিয়র থেকে মিড হবে, একসময় সিনিয়র হবে, একসময় লিড দিবে, এরকম একটা এক্সপেকটেশন থাকতো আর কি। সো তার কাছ থেকে সব করানোর আমার বিষয় না, মেইন আপনার টপ লেভেল থেকে ডিজাইন করা, টপ লেভেল থেকে হচ্ছে ডেভেলপমেন্ট করা, এটা সিনিয়রই করবে, বাট জুনিয়র হচ্ছে তাকে করবে, অ্যাসিস্ট করবে আর কি। বাট এখন সিনারিওটা হচ্ছে আপনার একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখা যায় যে একজন জুনিয়রের কাছ থেকেও চাই যে সে একটু ফুল স্ট্যাক বিহেভিয়ারে থাকুক, তার কাছ থেকে আমি যেন একটা জুনিয়রকে দিয়েও ছোটোখাটো একটা প্রজেক্ট উঠিয়ে ফেলতে পারি, সে যেন অন্ততপক্ষে আপনার ফ্রন্ট এন্ড বুঝে, ব্যাক এন্ড বুঝে, এবং মোটামুটি একটা প্রোডাক্ট নিয়ে রিসার্চ করে সেটা যেন আপনার তুলে ফেলতে পারে। দেন হচ্ছে আমার যে সিনিয়র আছে সে হয়তো কোডটাকে রিভিউ করে দিল, এখানে কোনো ইস্যুজ আছে কিনা সেগুলোকে সে তাকে বললো আর কি। বাট আগের মতো জাস্ট সিনিয়রের সাথে থেকে সে তাকে শুধু সাহায্য করবে, এই জায়গাটা এখন এক্সপেক্ট করি না। এখন করি যে সে একটা ছোটোখাটো প্রোডাক্ট বা প্রজেক্ট বিল্ড করতে পারবে। রাইট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরেন একটা জিনিস আছে যে কোনো একটা স্টুডেন্ট বা কেউ একজন খুব কুইক করে জিনিসপত্র ধরেন বানাই ফেলতেছে, ওই যে রিলসের মতো, যে 1 মিনিটের ভিতরে একটা অ্যাপ বানাই ফেলতেছে, এটা ওয়েব অ্যাপ হয়ে যাচ্ছে এই টাইপের। এরকম কিন্তু অনেকেই আছে যে সে বানাই ফেলতে পারে। যেমন আমি গতকালকেই একজনের সাথে কথা বলতেছিলাম, সে বলতেছে যে ভাই আমি কিন্তু কোডিং বা প্রোগ্রামিং জানি না, আমি অনেক দিন ধরে সিএমএস নিয়ে কাজ করি, আমি বানাই ফেলতে পারতাম। এখন আমি যেটা হইতো যে সিএমএস এ আমি কাস্টমাইজেশন করতাম হালকা পাতলা, বাট এখন আমি ওই সিএমএস বাদেই HTML CSS জাভাস্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে আমি লাভেবল দিয়ে জিনিসপত্র বানায় ডেলিভার করে ফেলতে পারতেছি। কিন্তু আমি তো আসলে বুঝতেছি না কোডের কোন জায়গায় কি বলছে, কি কাহিনী, এবং পার্টিকুলারলি যদি কোনো এক জায়গায় কোনো একটা প্রবলেম হয় সেটা ফিক্স করতে গেলে আমার পরে মাথা চুল ছিঁড়তে হচ্ছে, এটা একটা সিচুয়েশন। এখন বিষয়টা হচ্ছে কেউ যখন ইন্টারভিউতে যাবে বা চাকরি বাকরির ভিতরে যাবে, তখন তার কি আসলে এই কোডিংও বুঝতে হবে, আবার এইদিকে হতেছে এই টুলগুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকা, এটারও প্রয়োজনীয়তা আছে কিনা, নাকি শুধু ফাউন্ডেশনাল জিনিসপত্র ক্লিয়ার থাকলেই যে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন আমি তোমার নিয়ে নিব। মানে ইন্টারভিউতে যে আসলে কি ধরনের জিনিসপত্র এক্সপেক্ট করবে ইন টার্মস অফ টেকনোলজি? এখন আমার মনে হয় দুইটাই ব্যালেন্স করে তাকে যেতে হবে। এমন না যে শুধু কোডিং জানবে কিন্তু সে এজেন্টগুলোকে ব্যবহার করতে পারতেছে না, তাহলেও আসলে আমরা তার কাছ থেকে এক্সপেকটেশন মিট করতেছে না। আবার শুধু সে লাভেবল বা ক্লড দিয়ে বানিয়ে ফেলছে কিন্তু সে আসলে জানতেছে না যে কোডটা কিভাবে কাজ করে। এমন আপনি অনেককে পাবেন যে ধরেন একটা সেমিক্লোনের জন্য এরর আসছে, এখন এইটা কিন্তু আপনি স্পেসিফিক ফাইলে ওই লাইনে গিয়ে একটা সেমিক্লোন দিলেই হয়ে যেত, সে এটাও আবার ক্লডকে দিচ্ছে যে ফিক্স দিস, ঠিক আছে, বা ফিক্স দিস ইস্যু। এখন এই যে আপনি ক্লডকে এতটুকুর জন্য দিচ্ছেন, এইটা কিন্তু ক্লড আপনাদেরকে ফাস্টার কাজ করবে না, কারণ সে আবার পুরো জিনিসকে ফিগার আউট করবে, সবগুলোকে আবার রিড করবে, টোকেন অনেকগুলো যাবে, তারপর সে একটা সেমিক্লোন বসাবে। ইভেন সেমিক্লোন বসানোর জায়গায় সে হয়তো বা আরো 2-4 লাইন চেঞ্জও করে দিতে পারে, ঠিক আছে। এটা প্রায় সময় হয়। আপনার প্রবলেম ছিল শুধু সেমিক্লোন, কিন্তু আপনি কি করলেন, ক্লডকে দিলেন, সেমিক্লোন ঠিক করলো, সাথে আরো 2-4 লাইন এডিশনাল দিল যেটা আপনি চান না, কিন্তু পরবর্তীতে সেটা চলে গেছে আপনার প্রোডাকশনে। এইটা যদি আপনি প্রোগ্রামিং জানতেন, আপনি কিন্তু এটা আর ক্লডকে দিতেন না, আপনি গিয়ে জাস্ট সেমিক্লোনটা দিয়ে দিতেন। কোডের দিকে তাকাইলে তো আমি বুঝতে পারতেছি, ঠিক আছে। এখন আমি যদি ইস্যু দেখে না বুঝি যে ইস্যুটা কেন হয়েছে, আমি যদি ডিবাগিং না বুঝি, তাইলে তো আমার সব জিনিস ক্লডকে দেবো আর ক্লড একটা উল্টাপাল্টা করে দেবে। আমার কাছে মনে হয় যে ডাউন দ্য লাইন নেক্সট 1 to 2 ইয়ার্স বা 3 ইয়ার্সের ভিতরে টাইপ করে কোড আর মনে হয় না আমাদের খুব বেশি থাকবে না। ধরেন আপনার কি ছিল, একসময় মানুষ কোড করতে হচ্ছে প্লেইন টেক্সট এডিটরে, এবং এই ক্লড আসার আগে কি করতো মানুষজন, খুব স্মার্ট আইডি ব্যবহার করতো, তাই না? বা আমাদের কোপাইলট যখন প্রথম আসে তখন তো এজেন্টিক মুড ছিল না। কোপাইলটের আগে তো যে অটো কমপ্লিটের কিছু এই অটো কমপ্লিট পাওয়া যেত, নরমালি আপনার প্লাগইনই আছে। আবার কোপাইলট কি সাজেশন দিত, আপনার কোড বেজের উপর বেস করে সাজেশন দিত। এখন জিনিসটা চলে আসছে হচ্ছে এজেন্টিক কোডে। সো কোড করাটা এটা আসলে মেইন ইঞ্জিনিয়ারিং না। যেমন আমি সবসময় যেটা বলি যে আপনার একজন রাজমিস্ত্রি, এখন ইট গাছাটা তো আপনার পুরো এই বিল্ডিং বানানোর মেইন জিনিস না। এই বিল্ডিং বানানোর একটা উপকরণ হচ্ছে আপনার এই যে ইট গাথা। এখন ইটটা কে গাছে? এটা তো রাজমিস্ত্রি গাছে। সমস্যা হচ্ছে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে একজন ডেভেলপার সে ইট গাঁথতো, বালি মিশাইতো, রডে জোড়া দিত, তারপরে যে ডিস্টেম্পার করতো, লাইটের ওয়ারিং করতো, সব সে করতো। একমাত্র এইটাই আমাদের ইন্ডাস্ট্রি যেখানে ইঞ্জিনিয়ার সব করে, কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং তো এইটা হয় না। একজনে প্ল্যান করতেছে, একজনে হয়তো বা ওখানে থেকে জিনিসটাকে অডিট করতেছে, আবার আপনার ইট গাঁথতেছে ডিফারেন্ট পারসন। এখন ইন্ডাস্ট্রিটা কিছুটা ওইরকম হয়ে যাচ্ছে। কোড করবে ধরেন কামলাকে, এটা হচ্ছে ক্লড এজেন্ট, ঠিক আছে, এজেন্ট কোড করে দেবে। কারণ কোড করা তো আমার মেইন পারপাস না।
আমার পারপাস হচ্ছে প্রবলেম সলভ করা, আমি জানি যে কি বানাতে চাচ্ছি, আর্কিটেকচারাল ডিসিশন, ডিজাইন সিস্টেম নিয়ে বোঝা, এটা হচ্ছে আমার জন্য জরুরি। সো দিন শেষে আসলে আপনার এই যে কোড করাটা হয়তো অটোমেট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে অলরেডি, ওইটা মেইন পারপাস না, কিন্তু সেজন্য এমন না যে আপনার কোড বুঝতে হবে না, কোড আপনাকে জানতে হবে, কোড আপনি করবেন না। রাইট, সেটাই মানে ওইটা না জানা থাকলে কিন্তু আপনি ইনস্ট্রাকশন দিতে পারবো না আমি, এবং বুঝতে পারবেন না যে ও আপনাকে কোন জায়গায় প্যাচটা লাগাই দিচ্ছে। ধরেন আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, এখন এই অ্যাপ্লিকেশনটা আমার ফ্রন্ট এন্ডকেও সার্ভ করবে, এই অ্যাপ্লিকেশনটা আমাকে ধরেন আপনার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারকেও সার্ভ করবে। সো আমি প্রথম বানালাম, ও সমস্ত লজিক কন্ট্রোলারে দিয়ে এটা একটা জিনিস বানাই ফেললো, পরবর্তীতে মোবাইলের জন্য বানাইতে গেলাম, ও একই কোড রিপিটেড করে আবার মোবাইলের জন্য ধরেন সার্ভ করলো। কিন্তু আমি যদি আগে থেকে ডিসিশন নিতাম যে না তুমি লজিকগুলো হচ্ছে সেপারেট করো সার্ভিসে, এবং সার্ভিস থেকে তুমি কন্ট্রোলারে এটাকে কল করো, তখন কিন্তু আমি দুই পার্টির কন্ট্রোলারকেই একই সার্ভিস থেকে হচ্ছে সার্ভ করতে পারতাম, আমার রিউজ হইতো। এখন এই জিনিসটা যদি আপনি আগে না বোঝেন, আপনি তো এজেন্টকে দিতে পারবেন না। এজেন্ট তো ও বানাইছে প্রথম ওয়েবের জন্য, পরে আবার বানাইলো হচ্ছে আপনার মোবাইলের জন্য, রিপিটেড কোড লাগলো, কোনো এক জায়গায় চেঞ্জ করতে গেলে দুই জায়গায় গিয়ে চেঞ্জ করতে হচ্ছে, তাই না? এই ডিসিশনটা আপনাকে আগেই বুঝতে হবে। রাইট। ডেভেলপার হওয়ার ক্ষেত্রে ইউজুয়ালি আপনার কাছে কি মনে হয় যে কোন স্কিলটা মানুষজন খুব বেশি একটা গুরুত্ব দেয় না, মানে খুবই আন্ডার রেটেড টাইপের একটা জিনিস মনে করে? সে হয়তো বা কোডিং শিখছে, সে হইতেছে ভালো কোড করতে পারে, সে হয়তো বা ভালো ক্রিটিক্যাল চিন্তাও করতে পারতেছে, কিন্তু কোনো পার্টিকুলার জিনিস আছে যেটা খুবই আন্ডার রেটেড টাইপের আপনার কাছে মনে হয়? হ্যাঁ ভাই, এবং এটা নিয়ে আমি বেশ কিছু লেখালেখিও করছি। এটা হচ্ছে অধিকাংশ সফটওয়্যার ইঞ্জিনিয়াররা মনে করে যে দুইটা সমস্যা, তারা মনে করে সফটওয়্যারটাই মানে পুরো বিজনেসের জন্য মেইন উপকরণ, আর সেকেন্ড বিষয় হচ্ছে সেভাবে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি বিজনেস বুঝে কি করবো। ঠিক আছে, তো আপনি যখন একটা প্রোডাক্টকে এন্ড ইউজারের কাছে সার্ভ করবেন, আপনাকে বিজনেসের নলেজটা থাকতে হবে, বিজনেস কি চায়, কেন চায়, অডিয়েন্স কি চায়, এইটা বুঝতে হবে। অধিকাংশ সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এটাকে অ্যাভয়েড করে, বাট এইটা আমার কাছে কোডিং এর থেকেও খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা মনে হয় যে আপনি এখন এটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এখন না ভাই, এটা আগে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সামহাও ওই যে আপনার তখন কোড করার জন্য ক্লজ ছিল না, যেখানে তাদের আলাদা একটা জায়গা ছিল আর কি। ঠিক আছে, এখন কিন্তু ওইটা নাই, এটা আগে ছিল, এবং যে ভালো করছে দেখবেন সেইগুলো জেনেই ভালো করছে। আমি ওই যেটা বলছিলাম যে সুন্দর পিজে কি সব থেকে ভালো কোড করে, সব থেকে ভালো প্রোগ্রামার না, সে প্রোগ্রাম এবং বিজনেসকে কানেক্ট করতে পারে, এটা হয়তো তার মেইন স্কিল। কারণ আমরা কি করি, আমরা শুধু কোডকে বুঝি, বিজনেস ওটা বুঝবে, কিন্তু আমি যদি বিজনেসটা ভালোভাবে বুঝতাম, আমি ভালোটা সফটওয়্যার বানাতে পারতাম। অধিকাংশ সফটওয়্যার প্রোডাক্ট কেন ফেল করে, কারণ অধিকাংশ সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বিজনেসের সাথে কানেক্টেড না, সে বিজনেস ডিফারেন্ট লোক দেখে, ও অন্য জিনিস দেখে, ও জানেই না এন্ড ইউজার কি সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের পেইনটা কি, পেইনটা তো জানে না, বিজনেস কি চাচ্ছে সেটাও জানে না। আপনার কাছে অনেক সময় মনে হবে যে এই জিনিসটা এটা আসলে কেন চায় ওরা, কিন্তু বিজনেসে ওই একটা ছোট জিনিস দিলেও হয়তো বা তার জন্য সেল বেড়ে যেতে পারে। টেক কোম্পানিগুলোতে আমরা সবসময় ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোল বা কিউএ রোল, এই দুইটা জিনিস আমরা কম বেশি সবাই শুনি, বাট এটার বাইরেও যে হয়তো বা প্রোগ্রামিং শিখছে বাট হার্ডকোর কোডিং বা ওই যে হার্ডকোর কমপ্লিকেটেড জিনিসপত্র মধ্যে সে ঢুকতে চায় না, তার জন্য আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কি কি ধরনের চাকরি বাকরি আছে আপনার কাছে, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি শেয়ার করতে? আমি তো এখন দেখতেছি যে সবকিছু কম্বাইন হয়ে একটা প্যাকেজ হয়ে গেছে। ঠিক আছে, যেমন আগে আপনার টেস্টার আলাদা একটা জায়গা ছিল, এখন তো আসলে টেস্টারের থেকেও বেশি টেস্ট করতে হবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার, কারণ আপনি তো কোড লেখাচ্ছেন প্লট দিয়ে। ঠিক আছে, সো এক লেভেলের টেস্ট তো আপনাকে করে নিতে হবে। সো এখনও ধরেন টেস্টার একটা জায়গা আছে, আবার ম্যানুয়াল টেস্টিং এর তো বিকল্প নাই, আপনাকে ম্যানুয়াল টেস্ট করতে হচ্ছে। ঠিক আছে, আপনি বানাচ্ছেন কিন্তু সেটা আমার কাস্টমার যেভাবে চায় সেভাবে হচ্ছে কিনা, আমার বিজনেস যেভাবে চায় সেভাবে হচ্ছে কিনা, সেই ম্যানুয়াল টেস্টিং এর জায়গাটা এখনো আছে। তারপর হচ্ছে আপনার ডেভঅপসের একটা জায়গা আছে, বাট ডেভঅপসের জায়গাটা আমি এখনো মনে করি যে ডিরেক্টলি ডেভঅপসে না গিয়ে কেউ যদি আপনার 2-4 বছর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে জব করে, এরপর সে যদি ডেভঅপসে যায় বা টেকনিক্যাল ম্যানেজারের হিসেবে যায়, সেটা ভালো জায়গা। কারণ আপনি ডেভঅপস বুঝতে গেলেও আপনাকে ব্যাকএন্ডের জিনিসপত্রগুলো বুঝে তারপর যাওয়া উচিত আর কি, তখন আপনি রিলেট করতে পারবেন যে কোনটা কেন জরুরি। ঠিক আছে, সো ডেভঅপস একটা জায়গা, বাট সেটা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখে তারপর যাওয়া উচিত। না, ডেভঅপসের ওইটা যদি তার নিজের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স না থাকে, তখন দেখা যাবে যে কোনো একজন ইঞ্জিনিয়ার ইএনভি ফাইলের ভিতরে রেখে দিছে, ওই পেমেন্ট গেটওয়ের ইনফরমেশন রেখে দিচ্ছে, এটা সহ সে ডিপ্লয়মেন্ট করে দিয়ে বসে আছে, কারণ সে হয়তো ওরা বুঝতেছে না যে এটা পরবর্তীতে এক্সপোজ হইতে পারে বা হইতে পারে। হ্যাঁ, ইভেন আমরা এরকম কিন্তু প্রবলেম ফেস করছি। ঠিক আছে, দেখা যায় যে আপনার ইএনবির ভিতরে আপনার সবকিছু আছে, ইভেন আপনার পেপাল টাইপের ধরনের ক্রেডেনশিয়াল আছে, তাই না? তো এই যে জায়গা, একটা মিম দেখলাম সেদিন যে একজন ক্লড দিয়ে হচ্ছে একটা আপনার অ্যাপ্লিকেশন বানাইছে এবং লোকাল স্টুডিওর শেয়ার দিয়ে বলছে যে দেখো আমার অ্যাপ্লিকেশন কাজ করে। ঠিক আছে, ওর মেশিনই করে, ওটা যে আরেক মেশিনে চলবে না, ওর তো এই জ্ঞানটাও নাই।
সেটাই ওই মানে খুবই আমরা কমপ্লিকেটেড সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ। সব থেকে বড় বিষয় হচ্ছে এখন পর্যন্ত যেহেতু ট্রানজিশন পিরিয়ডটা চলতেছে, কোনো কিছু ভাই এখন পর্যন্ত লক হয় নাই। হ্যাঁ। ধরেন আপনার ডেভেলপমেন্টের যে একটা স্ট্র্যাটেজি ছিল আগে, সেটা কিন্তু আপনার 30-40 বছর যাবত একটা প্যাটার্নে চলছে, হ্যাঁ। সেটা লক হয়েছিল। হ্যাঁ। কিন্তু এখন যেভাবে শিফট হচ্ছে, আপনি কিন্তু বলতে পারেন না যে ক্লডে যেভাবে কোড করেন এটাই আলটিমেট, না। তাই না? এক মাস পর দেখবেন যে এইভাবে কোড করেন অন্যভাবে করে। সো এই 2 বছরের জিনিসটা একটা জায়গায় গিয়ে এইভাবে আপনার শেকিং হতে 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 এক সময় গিয়ে স্থির হবে। ওই স্থিরটার জন্য আপনার ওয়েট করতে হবে। এই সময় অনেক চাকরি যাবে, অনেক লে অফ হবে, বাট ওই স্থিরটা হলে আবার ধরেন ইন্ডাস্ট্রিটা আবার একটা পাকাপোক্ত জায়গায় যাবে আর কি। আমার কাছে মনে হয় যে সবাই ওই শুরু থেকে টেকনোলজি ফিল্ডটাকে কাইন্ড অফ একটু ডিফারেন্ট ভাবে দেখছে। ভাবছে যে এখানে বেতন টেতন বেশি দেয়, এখানে ক্ষেত্র বিশেষে বছর বছর স্যালারি বাড়ে, ভালো অ্যামাউন্ট বাড়ে, কোম্পানির অফিসটা হয়তো বা ভালো 2-3 বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া করে। দাওয়া আছে, চা কফি আছে, চা, বিস্কিট আনলিমিটেড আছে, শুয়ে বসে কাজ করা যায়, Right. ড্রেস কোড নাই, হ্যাঁ। ঠিক আছে। এবং কেচাল এই নাই। একটা ইন্ডাস্ট্রিতে যেখানে সিওরেও আপনি ভাই ভাই বলতেছেন, আবার সেও আসছে আপনাকে ভাই বলতেছে, দুজন কাঁধে হাত দিয়ে হাঁটতেছেন, মানে জিনিসটা একেবারে যেভাবে মনের সুখ সব জায়গায় থেকে যেমন আছে সেই রকম একটা এনভায়রনমেন্ট ছিল। রাইট। এখন প্রবলেম যে জায়গাটাতে হয়েছে যে এইটারও কিন্তু একটা কস্ট আছে। কষ্ট হইতেছে যে এই ইন্ডাস্ট্রি খুবই আনস্টেবল। এখানে কন্টিনিউয়াস চেঞ্জ আসতে থাকবে এবং টেকনোলজি ফিল্ডটাই আসলে এরকম। এবং ভাই এই আনস্টেবল তো আগেও ছিল। হ্যাঁ, আগেও ধরেন ছিল। এক সময় প্লেন জাভাস্ক্রিপ্ট লিখতো, তারপর জেকোরি আসলো, তারপর আপনার ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক আসলো। তো যে লোক জেকোরিতে পড়ে আছে সে কি আসলে ইন্ডাস্ট্রির সাথে খাওয়াতে পারছে? পারে নাই। তার কিন্তু আসলে রিয়াক্ট শেখা লাগতেছে, তার আবার গিয়ে ভুজে শেখা লাগতেছে। আবার মনে করেন যে পিওর পিএইচপি তে কাজ করছে, তার কিন্তু আপনার লারাভেল শিখতে হচ্ছে। একসময় কোডিং টোডে কাজ করতো, কেউ সিম্ফনিতে কাজ করতো। সো যে আপনার এই লারাভেলের যুগে এসে এখন র পিএইচপি তে আছে, সে তো আসলে মার্কেটে নাই। আমি 2018 আমার একটা এক্সাম্পল বলতে পারি, স্টোরি বলতে পারি যে 2018 বা 19-এর দিকে সম্ভবত তখনও কিন্তু রিয়াক্ট বা ভিউজেস আসছে মোটামুটি চলা শুরু করছে। মানে নতুন আসছে, হাইপ তৈরি হবে হবে এরকমের। হ্যাঁ, তো ওই সময় আমি জানি যে আমি একজন সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে কাজ করতেছিলাম। সে কোনোভাবেই এই ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরির ভিতরে ঢুকবে না। সে জেকুরি দিয়ে কোড লিখবে, এটা দিয়েই করবে। তারপরে এই সেম ব্যক্তি আবার সে কোঅর্ডিনেটর থেকে সে বের হবে না। ওখানে ধরেন বিশাল ক্যাচাল, যারা ফ্রেশার ইঞ্জিনিয়ার ঢুকে ওরা তো লারাভেল শিখে আসছে, এখন সে ঢুকবে না। তার কথা দিচ্ছে, ভাই আমি এখানে বছর পর বছর কাজ করছি কোঅর্ডিনেটরে, এইটা একটা বেস্ট জিনিস, এটা ভালো জিনিস, কেন আমি লারাভেলে যাব? এটা তো আসলে নতুন আনস্টেবল, 2 দিন পর পর চেঞ্জ আসে, এটা সেটা ধরে কিন্তু বসে আছে। এই সেম সিনারিও কিন্তু এখনো আসলে আছে। এখনো আছে। এবং অনেকে যেমন গোধরে বসে থাকবে, সে ধরেন এআই ব্যবহার করবে না, হ্যাঁ। এটাও সমস্যা। Right. আবার অনেকে এমন করবে যে শুধু এআই ব্যবহার করতেছে, সে আর প্রোগ্রামিং করতেছে না। নিজের তো মাথা দুই খাটাবে। পার্টির জন্যই সমস্যা। এখানে আসলে ব্যালেন্সে থাকতে হবে। আমাকে কোডও জানতে হবে, আমাকে হচ্ছে এআই ব্যবহার করতে জানতে হবে। তখন দেখা যাবে যে একটা ব্যালেন্স সিচুয়েশন আলটিমেটলি আসে। ইভেন আমি তো এখন পর্যন্ত জানি না যে কোনটায় যাচ্ছে। এখন পর্যন্ত ধরেন মানে কিছু বাবল আছে, এটা বলা যাবে না যে বাবল নাই, বাবলও আছে, ইভেন হাইপও আছে, রিয়েলিটিও আছে, তিনটার মিক্স হয়ে চলতেছে। তো এই বাবল আর হাইপ যখন চলে যাবে তখন রিয়েলিটি বোঝা যাবে যে আসলে আমরা কোন জায়গাটায় আছি। এবং ওই টাইমটার ভিতরে উইদিন দিস টাইম দেখা যাচ্ছে যে খুবই আনস্টেবল সিচুয়েশন হবে, মানুষজন একটু আপসেট হবে, হতাশ হবে। আবার আরেকটা বিষয় হইতেছে, যেই জেনারেশন আসলে আসতেছে ইন্ডাস্ট্রি বলেন বা আপকামিং ডেজে, তাদের ভিতরে এমনিতে একটু অস্থিরতা অনেক বেশি। তারা কিছু হইলেই একটা কমেন্ট করে দেয়, কিছু হইলেই দেখা যায় দুটা গালি দিয়ে বসে যে না আপনি কি বেশি বুঝেন আমার থেকে, আমি তো আপনার চেয়ে বেশি বুঝি, বা এরকম একটা জিনিসে বলে বসে যে ভাই আমি তো কোড করতে পারি, আপনি জাস্ট একটা কোম্পানি চালান, ওখানে আমার মন চাইছে আমি গেছি, আমি যে গেছি এটাই আপনার অনেক বড়। হ্যাঁ, এবং এই ভাবটা তো ছিল একটা সময় আর কি, ঠিক আছে। সো এখন যেটা হবে, আমার এখন মনে হচ্ছে যে একটা ব্যালেন্স হবে। এখন দুই পার্টিকে একটা সম্মানের জায়গা তৈরি হবে। এবং আসলে কি ভাই, আপনি একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে কোম্পানি যেভাবে জরুরি, আপনার এমপ্লয়ি সেরকমের জরুরি। আপনার যদি এই ডেভেলপারগুলো না থাকে, আপনার সফটওয়্যার ইন্ডাস্ট্রি টিকবে না, সফটওয়্যার ইন্ডাস্ট্রি না থাকলে ডেভেলপার টিকবে না। সো দুই পার্টিকে ব্যালেন্স করে, দুইজনের স্বার্থকে সম্মান করে তারপর কাজ করতে হবে। এবং আমার মনে হয় ওই জায়গাটা তৈরি হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড্রু এনজি বলছে যে আপনার এআই এর হাইপটা আসলে এটা একটু হাইপের মতো হয়ে যাচ্ছে, এটা নর্মালাইজ হবে, এআই একটা লেভেল পর্যন্ত যাবে, এটা ঠিক আছে। কিন্তু যেগুলো এআই ল্যাব আছে, ওরা আসলে খুব বেশি এটাকে ফ্যান্সি ওয়েতে রিপ্রেজেন্ট করতেছে, কারণ হচ্ছে তাতে করে ওদের সাবস্ক্রিপশন অনেক বেশি সেল হইতেছে। এবং $20 সাবস্ক্রিপশন বাদ দিয়ে সে $200 সাবস্ক্রিপশন সেল করতে পারতেছে। সো ন্যাচারালি আর কোম্পানিগুলো আসলে লে অফটা, এটা ওই যে পোস্ট প্যান্ডামিকের পরে একটা বিশাল হায়ারিং হয়েছিল, সেটাকে তো নর্মালাইজ করতে হবে।
তো সেটা নর্মালাইজ করে রিস্ট্রাকচারিং করতে, আর মিডিয়া এটাকে অনেক বেশি ছড়ানো শুরু করছে, কারণ এখান এটাতে থেকে click করে। হেভি একটা ইনভেস্টমেন্ট আছে। হ্যাঁ। এখন হচ্ছে শত শত বিলিয়ন ডলার হচ্ছে এইগুলোর উপরে হচ্ছে আপনার ইনভেস্ট Invest হচ্ছে। তো এই ইনভেস্ট কি সব ডেভেলপমেন্টের জন্য? না, এটা এতে একটা বড় পারপাস আছে, ধরুন প্রোপাগান্ডা চালানোর জন্য, বড় পারপাস আছে হাইপ তৈরি করার জন্য, তাই না? তো এটা ইনভেস্ট করতেছে তো বিজনেসের জন্য, তো বিজনেস যেভাবে হোক সেভাবে সে বিজনেস করে নেবে। এখন আপনার আপনি যেটা বললেন যে এই যে কোভিড পরবর্তী সময়ের যে একটা ইফেক্ট, আমি বলি না এটা অ্যান্ড্রু এনসি না বলছে, মানে এটা অ্যান্ড্রু আপনি না, এনসি- এটা অনেকেই বলছে, ও বলছে এটা ট্রু। মানে কোভিড পরবর্তীতে সত্য যে আপনার অনেক হচ্ছে হায়ারিং হয়েছে। Right. ইভেন আপনার ওই সময়টায় একটা মানুষজন এমন একটা সিচুয়েশন পার করছে যে তখন সবার হাতে অনেক টাকা, আপনার সবকিছু সুন্দর চলতেছে, যেখানে এমন সব প্রোডাক্ট যে প্রোডাক্ট এখন মার্কেটে ছাড়লে চলতো না, কিন্তু ওই সময় তখন চলতো। মার্কেটে লঞ্চ হয়েছে, মানুষজনের অলস টাকা আছে, সে একটা সাবস্ক্রিপশন নিয়ে বসে আছে কিন্তু জীবনে ব্যবহার করে নাই। হ্যাঁ। এই টাইপের প্রোডাক্ট তো চলে গেছে এবং সেগুলো দিয়ে কোম্পানিও চলছে। হ্যাঁ। কিন্তু এখন যেটা হয়েছে মানুষের হাতে তো টাকাটাই কমে আসছে, যে কারণে দেখবেন যে আগে Economical আপনার downtrend আছে। অনেক কি বলে আননেসেসারি সাবস্ক্রিপশন মানুষজন এখন বাদ দিয়ে দিচ্ছে, কারণ এগুলো তো দরকার নেই। নেটফ্লিক্স বছরের পর বছর ছিল, দেখা যায় বছরে 2টা মুভি দেখা হয়েছে, তো নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন এখন বাদ দিয়ে দিচ্ছে, কারণ এখন তো দরকার নেই, সেটাই। তাই না? তো ওই জায়গায় আপনি দেখবেন যে যখন যে হায়ারগুলো হয়েছিল সেই হায়ারগুলো লে অফ হবে, যে প্রোডাক্টগুলো তখন ভালো করছিল সেই প্রোডাক্টগুলো এখন রিয়েলিটিতে এসেই এটা বাদ যাবে। এটার জন্য এআইয়ের দোষ না, এটা হচ্ছে এখন সিচুয়েশনের ডিমান্ড। রাইট। তো এই রিশেপিং হইতে আসলে সময় লাগবে, হয়তো বা 1.5-2 বছর পরে জিনিসটা হ্যাঁ, নরমালাইজ 1.5-2 হবে। বছর এজিউম করতেছি, বেশিও হইতে পারে, আবার আল্লাহ চাইলে কমও হইতে পারে, এখন এটা আল্লাহই ভালো জানে আর কি। এবং এই সিচুয়েশনে আমার কাছে মনে হয় যে টিকে থাকার জন্য সবচেয়ে ভালো উপায় হইতেছে যে প্রোগ্রামিং এর কনসেপ্টগুলো সে ভালো মতো শিখে সে পরবর্তীতে এজেন্টিক ইঞ্জিনিয়ারিং বলি বা ওই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা কনটেক্সট, এগুলো তো শেখার ওরকম কিছু নেই, তবে তারপরে অনেকে প্রপারলি ওই যে ওয়েল আর্টিকুলেট করে জিনিস বলতে পারে না, এটা হ্যাঁ, কিছু টিউটোরিয়াল দেখে যদি সে শিখতে পারে। সেটার জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিছু নাই। আপনি যদি বাংলা ভাষায়ও লেখেন, হ্যাঁ। আপনি সেটা বুঝান এলএলএম কে যে আচ্ছা আমি এটা চাচ্ছি। হ্যাঁ। সো আপনাকে আলটিমেটলি কনটেক্সট বুঝতে হবে। কিন্তু এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং কনটেক্সট ইঞ্জিনিয়ারিং নিয়ে যত কথা হয় তার থেকে বেশি এখন জরুরি ছিল র্যাক বেস সিস্টেম কিভাবে কাজ করে, এমসিবি সার্ভার কিভাবে কাজ করে, এজেন্ট কিভাবে বানানো যায়, মাল্টি এজেন্ট কিভাবে বানানো যায়, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার সাব এজেন্ট কিভাবে তৈরি করে, তাই না? কিন্তু আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম কথা হয় হচ্ছে 2-4 জন বাদে সবাই কথা বলতেছে হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আপনার কনটেক্সট ইঞ্জিনিয়ারিং, কিন্তু কতজন আপনার নিজস্ব একটা র্যাক সিস্টেম তৈরি করছে, রাইট। ঠিক আছে, কতজন হচ্ছে আপনার এলএলএম কে ট্রেন করতে পারছে, কিভাবে প্রপার ওয়েতে ট্রেন করা যায়, ঠিক আছে, কতজন এমসিবি সার্ভার বানাইছে, দেখবেন এটা নিয়ে কথা নাই। বাট এইটা এখন শেখা দরকার। যে অলরেডি ইঞ্জিনিয়ারিং জানে তার জন্য এইটা জরুরি, যে ইঞ্জিনিয়ারিং জানে না তার জন্য আগে ইঞ্জিনিয়ারিং শেখা জরুরি, তারপর আবার এটা জরুরি। এটার জন্য তো এটা হইলে আমার কাছে মনে হয় যে এটা স্টেবল হবে এবং জিনিসপত্র নর্মালাইজ হবে। এখন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার কারণে প্রোপাগান্ডা ঠিক না, মানে নেগেটিভ ইনফরমেশন অনেক কুইকলি কুইকলি ছড়ায়, স্প্রেড হয় এবং সেটা আমাদের মাথায় খুব ভালো মতো গেঁথে বসে যায় আর কি। রাইট রাইট। তো তখন একটা জটিল সিচুয়েশন। তো আমার কাছে ভাই এই জায়গাটা যেটা মনে হয় যে কি বলে, আপনি এআই দিয়ে কোড করাবেন, এটা খুবই ভালো, আপনি এআই দিয়ে কোড করান, আপনার কাজের চাপটা কমাই নিচ্ছেন, এটা ভালো। কিন্তু এই মুহূর্তে এআই দিয়ে কোড করানোর থেকেও জরুরি হচ্ছে আপনার প্রোডাক্টে কোথায় এআই ব্যবহার করা যায়, তাই না? ধরেন আপনার একটা হচ্ছে ই কমার্স সিস্টেম আছে, তাইলে আপনার এখন খুঁজতে হবে যে ই কমার্স সিস্টেমটা আমি এআই কোথায় ব্যবহার করতে পারি যাতে আমার এইটা আরো বেটার হয়, ঠিক আছে, আমি কাস্টমার সাপোর্টে কিভাবে এআই কে দিতে পারি, ঠিক আছে, আমি কোন সিস্টেমটাকে এজেন্ট মোডে রান করাতে পারি যাতে হচ্ছে আরো বেটার অপারেট করতে পারি, তাই না? আমরা চেষ্টা করতেছি খালি এআই কে দিয়ে কাজ করানোর, কিন্তু এআই কে আমি বিজনেস কিভাবে লাগাতে পারি সেই জায়গাটা নিয়ে কিন্তু অধিকাংশ লোকই দেখবেন যে আমরা পড়াশোনা করতেছি না, অথবা আমরা সেটা নিয়ে কথাও বলতেছি না। কিন্তু প্রত্যেকটা বিজনেসে আমাদের এখনো তো আপনার কোটি কোটি অ্যাপ্লিকেশন আছে যেগুলো হচ্ছে লেগেসি সিস্টেমে চলতেছে, এগুলো তো আপনি বললেই একদিনে আপনার মানে স্মার্ট হয়ে যাবে না, তাহলে সেই জায়গাগুলোয় তো কাজ করার অনেক স্কোপ আছে। আপনি বলতেছেন সব এআই করে দেবে, লেগেসি সিস্টেমগুলো কি করবে, একদিনে কি অটোমেট হয়ে যাবে? কোনোভাবে সম্ভব না। যে সিস্টেম 20 বছর যাবত লেগেসি সিস্টেমে চলতেছে, আপনি একদিনে সেই এআই দিয়ে সব বানাই ফেলবেন, এটা প্র্যাকটিক্যাল না। বরঞ্চ সেখানে এখনো অনেক স্কোপ আছে যে আপনার ওই লেগেসি সিস্টেমগুলোকে ফিগার আউট করা, যে আমি কোন কোন জায়গায় এআই এনাবেল করতে পারি, আমার কি কি কোন ভাবে র্যাক সিস্টেমকে এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে, কোন জায়গাটায় হচ্ছে আমি আপনার এআই এজেন্ট দিয়ে অটোমেট করে ফেলতে পারি। সো এই কাজগুলো সামনে আসবে ভাই। আপনার এখনো তো ভালো বিজনেস করে ওল্ড লেগেসি বিজনেসগুলো, কালকে যারা লঞ্চ হয়েছে সে ভালো বিজনেস করতেছে না, যারা 20 বছর যাবত বিজনেস করতেছে সেটা তো এস্টাবলিশড বিজনেস, সেই বিজনেসগুলো সে এআই এনাবেল করবে না,
কারা দিয়ে করাবে? সব কি এআই দিয়ে হয়ে যাবে? এত বড় একটা লেগেসি কোড বেস আপনি এআই কে বললে এআই করে দিতে পারবে? এটা প্র্যাকটিক্যাল না। সেটাই। ইভেন আপনি কয়টা প্রোডাক্টের কথা শুনছেন যেটা পুরো ভাইব কোড করে এখন আজকে $1 বিলিয়ন ইনকাম করতেছে? টুইটারে গেলে একটা দুইটা শোনা যায় আর কি। হ্যাঁ, খুঁজে নিয়ে দেখবেন এটা হয়তো কোনো কোনো ওই যে আপনার এআই প্রোভাইডারদের সাথে সম্পৃক্ত আছে। হ্যাঁ, সেটাই। তো আজকে ভাই আমরা আমাদের ডিসকাশনের শেষ দিকে চলে আসছি। সোফার আমরা যা যা কথাবার্তা বললাম, এখান থেকে আপনি যদি 3টা জিনিসকে একদম পয়েন্ট আউট করতে চান যে এই 3টা জিনিস কোনো একজন ফ্রেশার বা যারা এখন ক্যারিয়ারের আর্লি স্টেজে আছে তার জন্য আসলে ক্যারিয়ারে চিন্তা ভাবনা করতে সহজ হবে, তার জন্য বেটার ডিসিশন নিতে হেল্প হবে, এরকম 3টা ইনফরমেশন যদি একদম সামারাইজ করে বলার চেষ্টা করতেন। আচ্ছা, সোফা যতটুকু কথাবার্তা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, যদি ফ্রেশারদের জন্য বলি ভাই, মানে আমি 3টে অডিয়েন্সের জন্য বলবো। ফ্রেশার, তারপর হচ্ছে হলো কি আপনার যারা জুনিয়র লেভেলে আছে এবং যারা অলরেডি ইঞ্জিনিয়ার আছে তাদের কি করা দরকার আর কি। আমার জায়গা থেকে এটা যে মানে একেবারে পারফেক্ট এমন না। সো ফ্রেশারের জন্য দরকার আমার কাছে এখনো মনে হয় যে তাকে ফান্ডামেন্টালটা ভালোভাবে শেখা, ঠিক আছে, প্রোগ্রামিং শেখা, তারপর হচ্ছে আপনার ডেটাবেস শেখা, দেন হচ্ছে আপনার প্রবলেম সলভিং, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এই জিনিস সম্পর্কে ধারণা নেওয়া এবং ব্রেন কিভাবে হচ্ছে দ্রুত শার্প কাজ করে সেজন্য বেশি বেশি প্রবলেম সলভিং করা, ঠিক আছে। এরপরে কোথাও যদি ঢুকে যাওয়া যায়, নিজে কোনো প্রোডাক্ট বিল্ড করা যায়, সেটা নেওয়ার চেষ্টা করা। এআই তো আছেই, এআইকে সে যদি ব্যবহার করতে পারে শেখার জন্য, এআইকে যদি ব্যবহার করতে পারে কোড করানোর জন্য, ঠিক আছে, সেটা ব্যবহার করলো। বাট সেটা এমন না যে আমার শেখাটা স্কিপ করে গিয়ে তারপর হচ্ছে আমি শুধু এআই ব্যবহার করতেছি। এটা গেল ফ্রেশারের জন্য। যদি জুনিয়রের জন্য হয়, জুনিয়রকে এখন হচ্ছে ডিসিশন মেকিং এর জায়গাটায় যেতে হবে। আচ্ছা, আমি হচ্ছে একটা প্রবলেম পেয়েছি, সেটাকে আমি কিভাবে সলভ করব, সেটাকে আমি টপ লেভেল থেকে কিভাবে দেখব, সেটাকে আমি কিভাবে ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করব, দেন আমি এটাকে স্কেল করতে পারবো কিভাবে, আমি এটার ডিজাইন কিভাবে করব, এটার আপনার আর্কিটেকচারাল ডিজাইন কেমন হবে, এই পুরো জিনিসটা হচ্ছে তাকে এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে, এই জায়গাটায় তাকে ইমপ্রুভ করতে হবে, এই জায়গাটা তাকে শিখতে হবে। এবং যে অলরেডি এইগুলো মোটামুটি বুঝে তাকে এখন শিখতে হবে যে আমি এআই কিভাবে ব্যবহার করতে পারি। আমি মানে এটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং না, কোড লেখার জন্য না, কোড লেখার জন্য আমি ব্যবহার করতেছি, আমাকে ব্যবহার করতে হবে যে আমি বিজনেসে কিভাবে এআইকে কানেক্ট করে আমি এটাকে আরো আপনার ইউজার ফ্রেন্ডলি করতে পারি, আরো বেশি ধরেন আমি রেভিনিউ জেনারেটে হেল্প করতে পারি, এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। যে আমার ধরেন আমি অনেকদিন যাবত একটা ই কমার্সে কাজ করতেছি, এখন একটা জায়গা আছে যেখানে আমি এআই ব্যবহার করলে আমার আগের থেকে এত % কি বলে সময় কমিয়ে দিতে পারি, বা আমি হচ্ছে বিজনেসে এতটুকু ভ্যালু অ্যাড করতে পারি, এই জায়গাগুলো নিয়ে হচ্ছে কাজ করতে হবে। আপনার যারা এখন ইঞ্জিনিয়ার আছে, সে তো ইঞ্জিনিয়ারিংটা বোঝে, কিন্তু এখন এআই কে কিভাবে কানেক্ট করবে বিজনেসের সাথে, তাকে এইটা নিয়ে কাজ করতে হবে। তার প্রম্পট ইঞ্জিনিয়ারিং দরকার নাই, তার কন্টেক্সট ইঞ্জিনিয়ারিং দরকার নাই, কারণ সে সিনিয়র হয়েছে কিভাবে, এগুলো বুঝেই সে হয়েছে। সে এআই কে বুঝে কিভাবে দিতে হবে, সে বুঝে না কিভাবে হচ্ছে বিজনেসের সাথে কানেক্ট করতে হবে। সে কানেক্ট করতে পারাটা, ম্যানেজ করতে পারার জায়গাটা হচ্ছে তৈরি করতে হবে, লজিক্যাল ডটগুলো কানেক্ট করা। এক্স্যাক্টলি। সো ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর টাইম। আজকে মোটামুটি বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা হয়েছে, অনেক মানুষ সেটার সাথে এগ্রি করবে, কেউ কেউ ডিসএগ্রি করবে, বাট মানে ডিসএগ্রি করতেই পারে, কারণ মানে আমি তো আমার অ্যাঙ্গেলে বলছি, আরেকজনের ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকতে পারে। হ্যাঁ, সবার ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ আছে, এবং সবাই সবার কনটেক্সটে, চ্যাট জিপিটি কনটেক্সটে রিপ্লাই দেয়, ক্লডের কনটেক্সটে রিপ্লাই দেয়। সো এখানে আমরাও আমাদের কনটেক্সটের জায়গা থেকে একটা পয়েন্ট অফ ভিউ শেয়ার করা হয়েছে, কোনো কিছু আসলে এখানে ফ্যাক্ট বা ওই টাইপের কোনো কিছু না। সো আজকের মতো এখানেই শেষ করি ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ এই প্রোগ্রামের জন্য।